টপিকে চলে যাব। সো চলো আমরা নিউটনিয়ান মেকানিক্স পড়ছিলাম। এইখানে আমাদের সাথে তোমরা আছো মোটামুটি 112-13 জনের মতো। আমি মিটিংটা রেকর্ড করছি, তোমরা নিজেদের ভিডিও অফ রাখার চেষ্টা করো। আমি তোমাদের আস্ক করে নিলাম জিনিসটা। রেকর্ডিংটা শুরু হয়ে গেলে আমি ক্লাসটা শুরু করে দেবো। জাস্ট তোমার সবাই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে যাও, এবং যারা এখনো জয়েন করতে তাদের আর কি বলবো, একটু আগে আগে জয়েন করার চেষ্টা করো, তাহলে আমাদের ক্লাসটা দ্রুত শুরু করতে সুবিধা হয়। যে এখনো অনেকে জয়েন করতেছে। ওকে, এই যে নিশাত তাসমিম এখন জয়েন করছো, এত লেট করে জয়েন করো না তোমরা। ওকে, চলো শুরু করে দিই। নিউটনিয়ান মেকানিক্স এর মধ্যে আমরা যেটা পড়েছিলাম লাস্ট, সেটা হলো এরকম জিনিসপত্র পড়েছিলাম যে একটা বল যদি এখানে থাকে প্লাস একটা মানুষ যদি এখানে থাকে, তাহলে এই মানুষটার সাপেক্ষে এই বলটার তেমন কোনো দ্রুতি আছে কি নাই। যদি আমি বলি ওর সাপেক্ষে এই বলটার কি বেগ আছে, ও বলবে যে না, কোনো বলটার বেগই নাই, জিরো, পাশে রয়েছে। আর এই ছেলেটা বলবে যে না, বেগ রয়েছে। তার মানে দুজনের যে ফ্রেম সেটা আলাদা। মেয়েটা বলবে যে বলের বেগ জিরো, ছেলেটা বলবে নট জিরো। তার মানে ফ্রেম অফ রেফারেন্স ডিফারেন্স এখানে। এরকম কেসকে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স, মানে যেটা সাপেক্ষে জিনিসপত্র মাপতেছি আমরা সেটা যদি ভিন্ন হয় তাহলে মাপে ব্যাস কম আসবে। একজন যেটাকে জিরো বলতেছে আর একজন এটাকে অন্য কিছু বলতেছে। ফ্রেম অফ রেফারেন্স দুই ধরনের নরমালি হয়, সেটা হলো ইনার্শিয়াল আর এটা হলো নন ইনার্শিয়াল। যদি তোমার সাপেক্ষে কোনো একটা জিনিস মুভেবল না হয়, জিরো ভেলোসিটিতে সমবেগে চলে, তাহলে এই দুইটাকে, এই দুই ধরনের ফ্রেম অফ রেফারেন্সকে আমরা বলি ইনার্শিয়াল বা জড় প্রসঙ্গ কাঠামো। আর যদি তোমার সাপেক্ষে তলে চলে তখন এটাকে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বলা হয়, মানে অজড় প্রসঙ্গ কাঠামো। এরপরে যদি আমরা বলি ফোর্স জিনিসটা কি, বলছিলাম পুশ অর পুল। কোন ধরনের পুশ অর পুলকে আমরা জেনারেলি ফোর্স বলি। জেনারেলি কোন পুশ বা পুলকে আমরা কি আমরা বলি যে যদি কখনো কোনো বলকে সার্টেন টানা হয়, সেটাকে ওটাকে পুল করা হচ্ছে। জেনারেলি এরকম বল থাকলে সেটাকে টানা বা ধাক্কা দেওয়া, এই দুই ধরনের কাজকে আমরা ফোর্স হিসেবে কনসিডার করে থাকি। বাট ফোর্স আসলে এমন কিছু যেটা জড়তার পরিবর্তন ঘটাতে চায়, অর্থাৎ চলতে থাকা বস্তুকে থামাতে পারে অথবা থেমে থাকা বস্তুকে চালাতে পারে। ঘাত বল বা ইম্পালস সম্পর্কে বলেছিলাম, যে বলের দুইটা বৈশিষ্ট্য থাকবে তাকে ঘাত বল বলা যাবে। ঘাত বল আসলে বলই ওয়ান টাইপ অফ ফোর্সই, যার মান অনেক বেশি হবে আর কম সময় ক্রিয়া করবে, এটাকে বলেছিলাম আমরা ঘাত বল। যেমন ক্রিকেট বলকে মারা এভাবে করে অনেক জোরে কম সময়ের মধ্যে, এটাকে ঘাত বল বলে। আর বলের ঘাত, এটা বলের সামথিং, মানে এটা আসলে বল না, এটা হলো সময়ের সাথে বলের যে রিলেশনটা সেটাকে প্রকাশ করতেছে। অর্থাৎ বলটা কত সময় যাবত প্রয়োগ করা ছিল, এফটি, সেটাকে বলা হচ্ছে বলের ঘাত। এখানে আমি বলেছিলাম একটা ফুটবলার বা ক্রিকেটার বল ধরার সময় জেনারেলি বলটাকে রিসিভ করার সময় হাতটাকে বাটাকে একটু পিছিয়ে নেয়। এটার কারণ হলো সে আসলে যেটাকে বাড়িয়ে নেয়, সময়টা বেশি হলে ওই বলটাকে থামানোটা সুবিধাজনক হয়, ধরার জন্য সময় বেশি পাওয়া যায়। সো এই বলের ঘাত বাড়ানোর জন্য আসলে যারা বল ক্যাচ ধরে তারা হাতটাকে একটু পিছিয়ে নেয়, যে দেখো হাতটাকে একটু পিছিয়ে নিচ্ছে এই ছেলেটা।
সো এটা খ নম্বরে মাঝে মাঝে বোর্ডে আসে, অনেকেই জব করার জন্য টুং টুং করতেছে, নিয়ে আসি ওদের দ্বারা। 133 জন হয়ে গেছে, তারপরে যদি আরো ছাত্র আসে তোমাদের নিয়ে বড় বিপদের মধ্যে আছি আমি। আচ্ছা যাই হোক, যত ক্লাস করতে পারো ততই বেটার, আমাদের উদ্দেশ্যটা তোমাদের ম্যাক্সিমাম হেল্প করা। আচ্ছা ওকে, আমরা আগাই। এটা কিন্তু রিভিউ করতেছি, তার মানে কুইক আগাবো, তোমরা বুঝতেই পারছো। রিভিউর মধ্যে সময় নেব না বেশি। ইম্পালস আর মানে বলের ঘাত আর ভরবেগের সম্পর্ক এখানে প্রমাণ করেছিলাম যে দুইটার মান আসলে সমানই বের হয়েছিল, জে আর ডেল্টা পি সমানই ছিল। কিন্তু আমি বলেছিলাম যে দুইটার মান সেম হইলো, দুইটার কনসেপ্ট আলাদা। কনসেপ্ট আলাদা মানে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন একটা ভিন্ন একটা জিনিস, ফিজিক্যাল রাশি। মানে তোমার বোনের বয়স আর তোমার আইসক্রিমের দাম সেম হইলে তোমার বোনের বয়স আর আইসক্রিমের দাম এক জিনিস না, দুইটার মান এক হইতেই পারে। ম্যাস বা ভর জিনিসটা কি সেটা বলেছিলাম, যে বল প্রয়োগে নিজের জড়তার পরিবর্তন হইতে যতটা বাধা সৃষ্টি করে কোন একটা বস্তু, সেটাই হলো বস্তুর ভর। জেনারেলি একটা স্প্রিংকে টেনে এরকম একটা বস্তুকে ছেড়ে দাও আর একটা বিশাল একটা বস্তুকে ছেড়ে দাও, তাহলে অ্যাক্সিলারেশন দুই ধরনের হবে, এটা অনেক বেশি জোরে যাবে ওইদিকে আর এটা অনেক আস্তে আস্তে যাবে, কারণ এটার ভর বেশি দেখে বোঝা যাচ্ছে। তার মানে বল প্রয়োগে ত্বরণ কত বেশি হবে সেটা আসলে ভরের উল্টা কাজ করে। বা বলতে পারো যে ত্বরণ যত কমাতে পারে ত্বরণের এগেনস্টে, বল একটা নির্দিষ্ট বল প্রয়োগে ত্বরণের এগেনস্টে যতখানি জড়তা কাজ করে, ত্বরণ যত কম হবে ততই বস্তুটার ভর বেশি। এই যে ব্যাপারটা খেয়াল করে দেখো, একটু কম কিন্তু এটা বেশি, মানে ভরটা বেশি হলে ত্বরণ হবে কম। নিউটনের লর মধ্যে আমি বলেছিলাম প্রথম লকে বলা হয় ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে যদি স্থির বস্তু একটা বস্তু থাকে তাহলে সবসময় এটা স্থিরই থাকবে, আর যদি বস্তু গতিশীল থাকে তাহলে সমবেগে চলতেই থাকবে। এর মধ্যে বলছিলাম যে ভুল আছে যদি আমরা ফার্স্ট লকে ভায়োলেট করতে চাই, যে এই সূত্রটা ভুল, ভুল করাইতে চাইলে এটার জন্য একটা কাজ করলেই যথেষ্ট। আমার শুধু এটার মধ্যে একটা এই যে এই সিস্টেমের মধ্যে একটা প্লেন নিয়ে যদি আমি ট্রাভেল করি একটা নির্দিষ্ট বেগে, তাহলে এই সূত্রটা ভুল প্রমাণিত হয়ে যাবে অটোমেটিকলি। কারণ এই প্লেনে থাকা মানুষটার সাপেক্ষে কিন্তু এই বস্তুটার মধ্যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয় নাই, তারপরে ওই প্লেনে থাকা বস্তুটার মনে হবে বা এই প্লেনে থাকা মানুষটা বা তোমার মনে হবে যে এই বস্তুটা পিছনে চলে যাচ্ছে। কারণ এই প্লেনে থাকা মানুষের সাপেক্ষে নিউটনের প্রথম সূত্র খাটতেছে না বলেই ও দেখতে পাচ্ছে যেটা পিছনে চলে যাচ্ছে। কিন্তু এই বস্তুটার উপর আসলে কোনো বল প্রয়োগ করা হয় নাই, তাও পিছনে চলে যাচ্ছে, তার মানে নিউটনের ফার্স্ট ল ভায়োলেট হচ্ছে। এটার রিজনটা হলো নিউটনের সূত্রটা খাটেই সবসময় বলেছিলাম আমি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামোতে। আমি যে প্রসঙ্গ কাঠামোতে নিয়ে আসছি সেটার মধ্যে প্লেনের মধ্যে আমি চলে যাচ্ছি একটা ত্বরণে, এই কারণে প্লেনের মধ্যে জড় প্রসঙ্গ কাঠামো থাকে না, এই কারণে ফার্স্ট ল ভায়োলেট হয়েছে, আর মানে ফার্স্ট ল ভুল প্রমাণিত হয়েছে। সেকেন্ড ল বলে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে প্রয়োগ হবে ভরবেগের পরিবর্তন সেদিকে হবে। আমি বলছি কথাটা ঠিক না, বস্তুর ওপর ভরবেগের পরিবর্তনের হারটা হবে প্রযুক্ত নিট বল মানে লব্ধি বলের সমানুপাতিক। যদি লব্ধি বল কনসেপ্টটা না বলো তাহলে তোমার যে সূত্রটা তুমি বলতেছো সেটা সবসময় ভুল হবে। কারণ তুমি যদি একটা পাহাড়কে যা ধাক্কা দাও, অনেক জোরে ধাক্কা দাও, তারপরে কিন্তু পাহাড়ে কোনো ত্বরণ হবে না, তার মানে এফ ইজিক্যাল টু এম এ, এই কথাটা সত্য না, 100% ভুল। কোনো ত্বরণ তুমি পাহাড়ে পাবা না, তুমি পাহাড়কে যত জোরে ধাক্কাতে থাকো না কেন কিছু আসে যায় না। সো ওইখানে যে ঘটনা হচ্ছে, তোমার প্রযুক্ত বল আর পাহাড়ের যে রেজিস্ট্যান্স ফোর্স সেটা মিলে বল লব্ধি বল শূন্য আসতেছে, যেহেতু লব্ধি বল শূন্য আসতেছে তাই ত্বরণও শূন্য আসতেছে। তো এইটা ঠিক আছে, কিন্তু এ ফিজিক্যাল টেম এ যদি বলো তাহলে প্রত্যেকটা জায়গায় ফোর্স দিলে একটা ত্বরণ পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তুমি পাও না দুনিয়ায় কোথাও। আর এখান থেকে আমি বের করতে পারি যে এ ফিজিক্যাল টু এম এ। তো এটা ছিল নিউটন থার্ড ল বলেছিলাম। সেকেন্ড ভায়োলেট করার জন্য কি করতে হবে আমি বলেছিলাম, এই মেয়েটা বসে আছে, ছেলেটা ওর বন্ধু সাইকেল চালাচ্ছে, ওর বন্ধুকে মেয়েটা জিজ্ঞেস করলো, বন্ধু তোমার তো ভরবেগের চেঞ্জ হচ্ছে, তাহলে তোমাকে কি কেউ বল প্রয়োগ করতেছে? ওর বন্ধু বলল ইয়েস, আমাকে এই যে সাইকেলটা আমার পাছার মধ্যে ধাক্কা দিচ্ছে, সামনের দিকে যেতে আমাকে সাহায্য করতেছে, তার মানে আমারকে একজন বল প্রয়োগ করতেছে, এই জন্যই আমার ভরবেগের পরিবর্তন হচ্ছে। এই মেয়েটা
বুঝতে পারলো যে ওর বন্ধুর ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র খাটে, কিন্তু এবার ওর বন্ধু চাইলো মেয়েটাকে জিজ্ঞেস করি, তো ওকে তো পিছনে যেতে দেখছি আমি, আমি যখন সাইকেল চালাচ্ছি ছেলেটার মনে হলো যে মেয়েটা তো পিছনে চলে যাচ্ছে, তার মানে ওরও তো ভরবেগের পরিবর্তন হচ্ছে। যেহেতু ওর ভরবেগের পরিবর্তন হচ্ছে, তাই ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করলো, বন্ধু তোমাকেও কেউ কেউ ধাক্কা দিচ্ছে পেছন থেকে, তোমাকে কে পার্টিটা ধাক্কাচ্ছে পিছনে? মেয়েটা বললো, না 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 না, আমাকে এরকম কিছু করতেছে না। এইবার ওর বন্ধু চিন্তায় পড়ে গেল, এটা ঘটনাটা কি হলো। এটা যে ঘটনাটা হলো সেটা হলো এই বন্ধুর জন্য এই মেয়ের উপর নিউটনের দ্বিতীয় সূত্র খাটলো না, মানে নিউটনের সূত্র দ্বিতীয়টা ভুল প্রমাণিত হলো এই ছেলেটার রেফারেন্স ফ্রেমের সাথে, মানে বস্তুর ভরবেগের পরিবর্তন হচ্ছে বল প্রয়োগ ছাড়াই। থার্ড ল বলে হইলো যে ফোর্স সব সময় পেয়ার আকারে আসে, অর্থাৎ একটা ফোর্সের এগেইনস্টে আরেকটা ফোর্স সব সময় জেনারেট হয়, যে কোনো জায়গায় ফোর্স দিলে সব সময় একটা, তুমি যদি অ্যাকশন রিঅ্যাকশন বলো তাহলে অ্যাকশনের এগেইনস্টে রিঅ্যাকশন তৈরি হয়। আমরা বলেছিলাম অ্যাকশন রিঅ্যাকশন কথাটা বলাটা ঠিক না। তারপরে আমরা বলেছিলাম যে ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় ভিন্ন ভিন্ন বস্তুর উপর কাজ করে। যদি এক নম্বর বস্তুটা দুই নম্বরটাকে এই বলটা দেয়, তাইলে এই যে দুই নম্বরটার গায়ে ওই বলটা চলে যাবে, আর যে প্রতিক্রিয়াটা সেটা হলো এক নম্বর বস্তুর গায়ে থাকবে। মানে এই F21 আর F12 কখনোই একই বস্তুর উপর আঁকা যাবে না। তোমরা অনেকে এইভাবে আঁকো, এই জিনিসটা একদম ভুল। এটাকে বলো যে ক্রিয়া, সরি ফোর্স, আর এটাকে বলো রিঅ্যাকশন। এটা একদমই ভুল ছবি। ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করে না। এখান থেকে তোমাদের বলেছিলাম যে থার্ড লর প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমাদের অনেকেরই মনে হয় এটা হলো অভিকর্ষ বল, তার এগেনস্টে উপরে এই বরাবর রিঅ্যাকশন ফোর্স কাজ করে। এই যে দেখো কি করলা, একটা মহা ভুল করে ফেললা। এই বস্তুটার মধ্যে তুমি দেখালে এমজি নিচের দিকে কাজ করে আর আর বা রিঅ্যাকশন ফোর্স উপরের দিকে কাজ করে। এই জিনিসটা নিউটনের থার্ড ল অনুযায়ী তুমি ভাবতেছো যে এইদিকে এমজি আর এইদিকে এটার প্রতিক্রিয়া, এই ক্রিয়ার প্রতিক্রিয়া, এটা একদমই ভুল কনসেপ্ট এটা। কারণ ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর ক্রিয়া করে না। তুমি একই বস্তুর উপরে যে এমজিও আঁকতেছো এবং প্রতিক্রিয়া বল আরও আঁকতেছো, তার মানে তুমি আসলে নিউটনের তৃতীয় সূত্রের কিছুই বুঝো না। আর এইভাবে করে কোনো কিছু তোমার বইয়ের মধ্যে আঁকা দেখবা, সেটাও ভুল। এটার বেসিক কনসেপ্টটা কি সেটা তোমাকে বললাম, যে এই যে পৃথিবী আছে, পৃথিবীর বস্তুটাকে তিনি নিজের দিকে এমজি বলে টানতেছে, তার মানে পৃথিবীর কেন্দ্রে ওইটার এগেইনস্টে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তার মানে তুমি যদি বলো ক্রিয়া এটা এমজি, তাহলে প্রতিক্রিয়াটা পৃথিবীর কেন্দ্রে বসে রয়েছে এমজি আকারে নিচের থেকে। আর যখন এই বস্তুটা এই টেবিলটাকে ভেদ করার চেষ্টা করতেছিল, তখন টেবিলের নিজের ইলাস্টিসিটি অনুযায়ী নিজেকে বাঁচানোর জন্য টেবিলের জড়তা অনুযায়ী টেবিল করেছে কি, এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করেছে। আর সাথে সাথে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই বলটা, এই যে আর বলের এগেইনস্টে টেবিলের গায়ে একটা ব্যথা চলে গেছে, মানে এই যে প্রতিক্রিয়া চলে গেছে। সো যখন একটা বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে, তখন এই ধরনের বল ওই বস্তুটা নিজের সেট করার জন্য ওরে প্রয়োগ করতেছে। এই বলটা হলো এই কাঠের প্রয়োগ করা বল, যেটার প্রতিক্রিয়া কাঠের গায়ে রয়েছে। বস্তুটার উপর বল প্রয়োগ করেছে এই কাঠটা, আর কাঠের বল প্রয়োগ করার কারণে কাঠের গায়ে একটা বল চলে গেছে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। এই কারণে তোমরা আসলে লিখতে পারো বা ড্র করতে পারো যে এই বস্তুটার উপর টোটাল দুইটা ফোর্স আছে, একটা এমজি নিচের দিকে আর একটা কাঠের থেকে আসা, মানে অ্যাকশন নট রিঅ্যাকশন, এটা হলো কাঠের অ্যাকশন যেটাকে আমরা রিঅ্যাকশন ফোর্স হিসেবে বলি, কিন্তু এটা কিন্তু অ্যাকশন। আর এইটা হলো রিঅ্যাকশন যেটা কাঠের গায়ে বসে রয়েছে। তো ব্যাপারটা এইভাবে চিন্তা করলে তুমি আসলে নিউটনের তৃতীয় সূত্র সঠিক বুঝো। সো নিউটনের তৃতীয় সূত্র ভুল প্রমাণ করা যায় সেটা নিয়ে আমরা পরে ওই আগে ক্লাসে কথা বলেছি, আর ডিটেইলে গেলাম না। কিছু ছাত্রকে নিয়ে আসি, এখন আমরা আজকে ক্লাস শুরু করব। রাসনা রহমান আই থিঙ্ক তোমার ভিডিওটা বন্ধ রাখতে হবে, কারণ আমার ক্লাস রেকর্ড করতে সমস্যা হয় আসলে। ওকে, আমরা তাহলে আজকের ক্লাসে চলে আসি। বাচ্চারা সবাই রেডি হয়ে যাও, এখন আমি আস্তে আস্তে পড়াবো। এখন দেখো রকেট ফিজিক্স একটু পড়বো, রকেট সম্পর্কে। ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে রকেটের অনেক কিছু করা যায়, যদিও রকেট ফিজিক্স এত সহজ জিনিস না, বাট স্টিল আমরা
রকেট সম্পর্কে কিছু স্টাডি করতেই পারি। এই ছোট বয়সেই তোমরা এটা করতে পারো নিউটনিয়ান মেকানিক্সের দ্বারাই, সেটা আমরা করি চলো। যদিও কোয়ান্টাম কম্পিউটিং প্লাস আরো জিনিসপত্র এখন ইউজ করা হয়, বাট তোমাদের নিউটনিয়ান মেকানিক্স দ্বারাও রকেটের ক্যালকুলেশন অনেক আগে থেকে চলে আসতেছে। সো আমরা রকেটের কি কি বের করতে চাই, আসলে রকেট যদি লঞ্চ হয় তখন সেটা কত ত্বরণের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, প্লাস সামথিং একটা সময় পর রকেটের বেগটা কত হবে, রকেট কত বেগে উপরের দিকে উঠতেছে কিছু সময় পরে, প্লাস রকেটের জ্বালানি নির্গমনের হার, মানে রকেট থেকে কি পরিমাণ জ্বালানি বের হয়ে আসতেছে, এই ধরনের জিনিসপত্র আমরা শিখব। আরো স্টুডেন্ট আসতেছে, আমি একটু টাইম দিই ওদের। ওকে, তোমরা যারাই তোমাদের ফ্রেন্ডদেরকে আনতেছো তারা নিজ দায়িত্বে আইনো, তারা যেন ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। আর 150 জন হয়ে গেলে আসলে আর আমরা ঢুকাতে পারবো না ক্লাসে। ওকে, এখানে দেখো রকেট সায়েন্সের মধ্যে আমি যেটা করতে চাচ্ছি প্রথমে সেটা হলো, এখানে এই জায়গাটায় যখন কম্বাসন হয়, মানে কি বলে এটাকে, ওই যে বিক্রিয়া হয় বা বিস্ফোরণ হয়, দহন দহন হ্যাঁ কম্বাসন দহন, দহন বা দহন বিক্রিয়া যখন হচ্ছে তখন কি হচ্ছে, তখন ইঞ্জিনটা এই ফুয়েল মানে জ্বালানি গুলার উপরে একটা ফোর্স দিচ্ছে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী সবসময় একটা ফোর্স দিলে যে ব্যক্তি বা যে বস্তু ফোর্সটা দিয়েছে তার গায়ে একটা ফোর্স চলে যাবে, সেটা হলো ওই ফোর্সটার সমান। তার মানে এইটা হবে রকেটের গায়ে ফোর্স, এটা হবে তার এগেনস্টে আমাদের, সরি রকেটের না, নিচেরটা হবে জ্বালানির গায়ে ফোর্স, উপরেরটা হলো রকেটের গায়ে ফোর্স। এই দুইটা মানে সমান হবে, দিকে ভিন্ন হবে, একটা একটা বিপরীতে কাজ করবে। এটুকু বুঝলে অনেক কিছু বোঝা হয়ে যাবে। আমরা এখন সামনের দিকে যেটা অ্যাপ্লাই করব সেটা হলো ইম্পালস আর মোমেন্টামের যে রিলেশন আছে, মানে ভরবেগের পরিবর্তন আমাদের যে বলের ঘাতের সমান, যেটা আমরা আগে কত ক্লাসে প্রুভ করেছিলাম, আজকে একটুখানি দেখেছি যে ডেল্টা পি এর মান যে এর মান সমান হয়, সেই জিনিসটা এখানে ইউজ করব। এখানে দেখো কি করি, প্রথমে ভরবেগের পরিবর্তন, যদি আমি জ্বালানির কথা বলি, একদম পিওর জ্বালানির দিকে কনসিডারেশন করো, এইখানে ইঞ্জিনটার মধ্যে এমন ভাবে ইঞ্জিনটাকে ডিজাইন করা হয় যেন জ্বালানি একটা কনস্ট্যান্ট রেটে বের হতে থাকে, মানে একটা ধ্রুব বেগে জ্বালানিটা নির্গত হইতে থাকে, কনস্ট্যান্ট বেগ। তোমরা লিখতে পারো ভিএফ ইজ ইকুয়াল টু জ্বালানির ধ্রুব বেগ, ভিএফ ইজ ইকুয়াল টু জ্বালানির ধ্রুব বেগ, এই কথাটা লিখে রাখো। এখানে তার মানে যে আমি বলি ভরবেগের পরিবর্তন কত হচ্ছে, ডেল্টা পি কত হচ্ছে, সেটার অ্যান্সার কি হবে, একটু চিন্তা করে দেখো, ফুয়েল তো বের হচ্ছে, তার মানে ভরের পরিবর্তন অবশ্যই হচ্ছে, কিন্তু বেগের পরিবর্তন হচ্ছে না, কারণ আমি বললাম যে ইঞ্জিনটা এমন ভাবে ডিজাইন করা থাকে যে ইঞ্জিন থেকে একটা নির্দিষ্ট রেটে জ্বালানি বের হইতেই থাকে। সো এইখানে বেগটাকে আমরা কনস্ট্যান্ট রাখতেছি। সো আমি যদি বলি ভরবেগের পরিবর্তন, তার মানে হলো এখানে রেকর্ড অন করি নেই আমি, মানে লাইভে আমাদের ইউটিউব চ্যানেলে রেকর্ডটা দিয়ে দিয়েছি অলরেডি, এটা হচ্ছে রেকর্ড, সমস্যা নেই 18 মিনিট ধরে। বাট এখানে রেকর্ড অন হচ্ছে না, কারণ হলো অনেকে নিজের ভিডিও অন করতেছে, এই কারণে মানে মাইক্রোসফট সরি গুগলের একটা প্রাইভেসি পলিসির কারণে রেকর্ডটা অন করতে পারতেছি না আমি। ছাত্র বের হয়ে যাবে যদি আমি রেকর্ড অন করি। আচ্ছা, যাই হোক, ওটার অল্টারনেটিভ ব্যবস্থা করে রাখছি। থ্যাংক ইউ আইমান। এখানে আসো, আমি যে কথাটা বলছিলাম যে জ্বালানির বেগে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ভরে চেঞ্জ হচ্ছে। ভর আগে যা ছিল মনে করো সামথিং, মনে করো 1 ছিল, আগে বেগ ভিএফই ছিল, এখন ভর সামথিং বেড়েছে, আরো জ্বালানি বাড়তেছে, তো জ্বালানি বের হয়ে আসতেছে মানে জ্বালানি বাড়তেছে, আর এটা কিন্তু একই থাকতেছে, মানে এটা হলো শেষ ভরবেগ, এটা আদি ভরবেগ, দুইটার পার্থক্য যদি করতে চাও তাহলে এরকম আসবে যে m2 মাইনাস m1, আর এটা আলাদা চলে আসবে। তার মানে আমি বলতে পারি ডেল এম ইন্টু ভিএফ, মানে ভরের পরিবর্তন হচ্ছে, বেগটা চেঞ্জ হচ্ছে না বলে বেগটা কমন নিয়ে আমি এই জিনিসটা লিখতে পারি জ্বালানির জন্য। এরপর জ্বালানির গায়ে যে ফোর্স, এবং সেটা যে সময়ে আসছে, এই ভরবেগের পরিবর্তনটা যে সময়ে হয়েছে ওইটুকু সময়ের পার্থক্য দ্বারা গুণ করলে আমরা এই দুইটা সম্পর্ক পেয়ে যাচ্ছি, এই দুইটা সমান। জ্বালানির জন্য এই পুরো জিনিসটা আমি লিখেছি, এই পুরো কি বলে অ্যানালজিটা আমি প্রয়োগ করেছি। এনার্জি বলা ঠিক হবে না, সরাসরি পিওর ফর্মুলা এটা,
ডেল্টা পি ইজ ইকুয়াল টু জে প্রুভ করা আছে ম্যাথমেটিক্যালি। এখন আমি একটা অদ্ভুত কাজ করব, সেটা হলো দেখো এটা অনেকেই ভুল বুঝবা, বইয়ের মধ্যে করা থাকে, তোমরা এটা কিছুই বুঝো না। এই এফটাকে আমি লিখেছি এম আর এ, এই লেখাটা ঠিক না। আমি লিখতেছি রকেটের ভর ইনটু রকেটের ত্বরণ। এইটা কিভাবে লেখা যায় সেটার মধ্যে কিন্তু এটার মধ্যে এইখান থেকে এখানে আসলে নিউটনের তৃতীয় সূত্রকে অ্যাপ্লাই করে ফেলছি আমি, যেটা দেখা যাচ্ছে না, অদৃশ্য রয়েছে। খেয়াল করে দেখো এটা হলো জ্বালানি তথ্য, তার মানে এই যেটা ডানে বামে দুই পাশে তো একই তথ্য থাকতে হবে, নাহলে তো একটা গরুর জন্য সূত্র আর একটা ছাগলের জন্য সূত্র দুইটাকে একসাথে সমান লিখতে পারো না তুমি কখনোই। আমি যেটা করেছি এখানে সেটা হলো এই বলটা হলো জ্বালানির উপর প্রযুক্ত বল, এই বলটাই আবার রকেটের মধ্যেই প্রয়োগ হচ্ছে, তার মানে এইটার এটা তো মানে সমান নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। সো আমরা এই জ্বালানির তো ত্বরণ হচ্ছেই না, সো জ্বালানির মধ্যে ত্বরণ আসার প্রশ্ন ওঠে না, জ্বালানির ভরও এখানে নেই, বরং এই রকেটের মধ্যে জ্বালানি থেকে জ্বালানি উল্টা দিকে যাওয়াতে রকেটটা যেদিকে যাচ্ছে নিজেকে একটু মিউট রাখার চেষ্টা করো তোমরা। আমি যেটা করলাম এখানে সেটা হলো এই এফটা এইটা ছিল, আমি এইটার মধ্যে প্রয়োগ করে রকেটের ত্বরণ কত আছে সেটা বের করতে চাচ্ছি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, কারণ দুইটার মান তো সমান, তাই আমরা এই এফটার মধ্যে এটা বসাই দিছি। এটা কিন্তু রকেটের ইনফরমেশন, জ্বালানির ইনফরমেশন না, কিন্তু তারপরে এটা বসানো গেছে কারণ নিউটনের তৃতীয় সূত্র এখানে ভিতরে প্রয়োগ করে রাখছি আমি। সো এটা যেহেতু এটার সমান, আবার এটা যেহেতু এটার সমান, তাই আমরা এটাকে লিখতে পারি এম এ, বা রকেটের ভর ইনটু রকেটের ত্বরণ। এই এম আরটা হলো রকেটের বর্তমান ভর, যেটা আসলে কিছু জ্বালানি চলে যাওয়ার পর আছে, অবশিষ্ট আছে। এরপরে দেখো আমি যেটা চাচ্ছি এখান থেকে বের করতে সেটা হলো আমার রকেটের ত্বরণ কত। এখান থেকে বের করতে পারি খুব ইজিলি ক্যালকুলেশন করে। এটাকে একটু সিম্পলিফাইড ভার্সনের যদি লিখি এভাবে লেখা যায়, এই জিনিসটাকে বলা হয়, দেখো চিন্তা করি এটা কি বলা যায়, এটা হলো প্রতি সেকেন্ডে কতখানি করে জ্বালানি বের হয়ে যাচ্ছে, এটা তো জ্বালানি কতখানি বের হচ্ছে সেই রেট সময় দিয়ে ভাগ করলে এটা হলো জ্বালানি নির্গমনের হার। আচ্ছা এটা আমার ভালো করে লেখাই আছে, আমি পরের পেজে গেলে দেখতে পারবা। কিন্তু এখানে একটা জিনিস বোঝার দরকার আছে, সেটা হলো আমি কিন্তু কোথাও এই রকেটটার মধ্যে অভিকর্ষ ত্বরণ চিন্তা করি নাই, তার মানে অভিকর্ষ ত্বরণ বা পৃথিবীর যে আকর্ষণ বল আছে সেটা কিন্তু নিচের দিকে আছেই। আমি যদি এইটা কনসিডার না করে এই সূত্রটা বের করে থাকি, তাহলে এই জিনিসটা হলো উইদাউট কনসিডারিং গ্র্যাভিটি। তার মানে তোমাকে যদি নিট ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ সহ রকেটের ত্বরণ বের করতে বলা হয়, তাহলে এই সূত্রটাই নাফ না। তোমার যেটা করতে হবে সেটা হলো মাইনাস বি করে দিতে হবে। তুমি উপরের দিকে কত ত্বরণে যাচ্ছে জি না থাকলে সেটা বের করছিলা, কিন্তু নিচের দিকে তো অভিকর্ষ ত্বরণ জি আছে, যতক্ষণ পর্যন্ত রকেট স্পেসে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত এই জি আছে। তার মানে তোমাকে যদি বলে নিট ত্বরণ বের করো রকেটের, তাহলে তুমি মাইনাস জি করে দিবা। আর কিছু না বললে দুইটাই করবা, প্রথমে ত্বরণ বিবেচনা না করে আর তারপরে অভিকর্ষ ত্বরণ বিবেচনা করে দুইটা ব্র্যাকেটে লিখে দিয়ে বের করে দিবা। একটা মাইনাস জি করতে তো তেমন কোনো সমস্যা হবে না, সো কিছু না বললে দুইটাই করে দিবা। আরেকটা ছাত্র আসছে, আমি একটু ওকে নিয়ে আসি। তোমরা এইটুকু এই যে এই ডিরাইভেশনটা বুঝছো কিনা আমাকে একটু বলতে পারো, তোমাদের কাছ থেকে প্রশ্ন নিতে যাচ্ছি, দ্রুত বলবা যে বুঝো না। কি দেখাবো ভাইয়া? একটা কোশ্চেন করব। হ্যাঁ রবি বলো। ওইটা আরেকবার রিপ্লাই করে দেন। হ্যাঁ, রকেটের মধ্যে যে মানুষ থাকে, তো যখন এটা খারাপ হবে যায়, তো মানুষের ভিতরে কি অবস্থা হবে? তা তো খারাপ হবে যাচ্ছে কথাটা আচ্ছা রকেট, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এইখানে যা বুঝাইছি তাতে কোনো প্রবলেম নাই তো রোহি? রোহি না ভাই, সমস্যা নেই, এগুলো বুঝেছি। আচ্ছা তোমার প্রশ্নটা আমি বুঝেছি, এটার অ্যানসার করতেছি। হ্যাঁ আপনি একটু রিপ্লাই করে আবার একটু দেখাই দেন। জুয়েল বলতেছো? এই প্রতিপাদনটা আবার একটু রিপিট করতে বলছো? ওকে, জ্বালানিটা যে
হ্যাঁ জুয়েল বলো বলো। ভাইয়া হ্যাঁ বলো, প্রশ্নটা বলো। যে বেগে বের হচ্ছে রকেট জুয়েল আমি সরি, তোমার প্রশ্নটা শুনতেই পাচ্ছি না, একটু রিপিট করবা প্লিজ। জ্বালানিটা যে বেগে বের হচ্ছে রকেট কি উপরের দিকে সেই বেগে যাবে? না মোটেও না, জ্বালানি একটা ধ্রুব বেগে বের হচ্ছে, মেশিনে সেট করা রয়েছে ইঞ্জিনে ওইভাবে করে। রকেট ওই বেগে তো যাবেই না, প্লাস রকেটের একটা নিশ্চয় ত্বরণ আছে, মানে আমরা তো জানি ত্বরণ আছে মানে কি, রকেটটা কি হচ্ছে, সমবেগে যাচ্ছে না তোর বেগ চেঞ্জ হচ্ছে, বলো তো? বেগ চেঞ্জ হচ্ছে। তার মানে তুমি যেটা বলতে যাচ্ছ সেটার কোনো ভ্যালিডিটি নাই, ত্বরণে আছে রকেট, রকেট অ্যাক্সিলারেট করতেছে। ওকে ওকে, একটা প্রশ্ন করি। হ্যাঁ প্রশ্নটা করো ভাই। ভাইয়া হ্যাঁ হ্যাঁ প্লিজ। ভাইয়া কে ক্রিয়া দিচ্ছে আর কে প্রতিক্রিয়া দিচ্ছে এই ব্যাপারটা একটু বলো। আচ্ছা, প্রথম কথা, প্রথম ক্লাসটা যদি তুমি করে থাকো তাহলে তোমার জানা উচিত যে প্রতিক্রিয়া আর ক্রিয়া এই ধরনের কথা বলতে কিছু নাই। যেটা আছে সেটা হলো কোথাও ফোর্স প্রয়োগ হইলে, হ্যাঁ তুমি প্রথম ক্লাস করো না এই কারণে এই কথাটা বলেছো। ক্রিয়া প্রতিক্রিয়া বলতে কোনো কিছু নাই, নিউটনের তৃতীয় সূত্রের মধ্যে এই দুইটা শব্দই ভুল। আচ্ছা, তারপরে যেটা বললাম সেটা হলো টুইন ফোর্স, বা সবসময় বল জোড়া আকারে জোট আকারে তৈরি হয়। যেখানে একটা বল প্রয়োগ হবে তার এগেনস্টে তার উল্টা দিকে একটা বল প্রয়োগ হয়। এইখানে যেটা হচ্ছে সেটা হলো, তুমি ধরতে পারো এটা হলো জ্বালানির উপর ইঞ্জিন ক্রিয়া করেছে, আর জ্বালানি ইঞ্জিনের উপর এটা প্রতিক্রিয়া দিয়েছে। যদি তুমি ক্রিয়া প্রতিক্রিয়া শব্দ ব্যবহার করো তাহলে এরকম হবে, বুঝছো ব্যাপারটা? ও আচ্ছা, জ্বালানি ইঞ্জিনের উপর ইঞ্জিন জ্বালানির উপর। হ্যাঁ, এইটা হলো জ্বালানির গায়ে বল, আর এটা হলো ইঞ্জিন বা রকেটের গায়ে বল। কথা বুঝছো? বুঝছি ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আর এইটা একটু যে রিপিট, ভাইয়া হ্যাঁ বলো, প্রশ্নটা করো। ভাইয়া আমার কোশ্চেনে রকেটের যদি আমরা ভর ধরি তাই না ভাইয়া? হ্যাঁ রকেটের ভর ধরি, এমআর আছে তো রকেটের ভর এখানে ধরেছি তো, এই যে রকেটের ভর। তখন আমরা ত্বরণ কিভাবে বের করব এটা আমি বুঝলাম না। রকেটের ভর ধরেই তো এখানে ত্বরণ বের করেছি, তার মানে তুমি এই জিনিসটা বুঝো না কিভাবে বের করলাম? হ্যাঁ এটা বুঝিনি। আচ্ছা তোমাকে দেখাচ্ছি, তুমি কি ক্লাসে ছিলে এতক্ষণ? কারেন্ট চলে গেছিল। আচ্ছা এটাই রিজন, বুঝতে পারছি, সরি বুঝতে পারছি, তুমি দেখোই না, এটা হলো রিজন, না বোঝার তো কথা না। আচ্ছা, ডেল পি বা ভরবেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু আসলে ইম্পালস ফোর্স বা সরি কি বললাম, বলের ঘাতের সমান, সেটা আমরা আগের দিন প্রমাণ করেছিলাম। এটা থেকে আমি এখন এই জিনিসটা লিখলাম যে ভরবেগের পরিবর্তন যেটা জ্বালানির তথ্য, আর জ্বালানির গায়ে যে বল সেই এফ ইন্টু যে সময়ে এই জ্বালানি পরিবর্তন হয়েছে সেই সময়টা দিয়ে গুণ করছি। সো এটাই আসলে, এটার কোনো পার্থক্য না, এটুক না বোঝার মতো কিছু না। এখন আমি বলতে চাচ্ছি এই এফটা যেহেতু এটা সমান, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এই এফটা আবার এইটার সমান। আমি এই এফটা কত সেটা বের করতে চাচ্ছি না, আমি চাচ্ছি রকেট সম্পর্কে তথ্যটা বের করতে। তাই রকেটের গায়ে ফোর্স ইজিক্যাল টু যদি এম এ বলি, তাহলে রকেটের ভর এম আর ইন্টু রকেটের ত্বরণ হবে। তো আমি এই জায়গাটায় এই জিনিসটাই বসাই দিচ্ছি, মানে সরাসরি নিউটনের তৃতীয় সূত্র ব্যবহার করে এফ এর জায়গায় রকেটের ভর ইন্টু ত্বরণ বসিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এ বের করে আনবো এই সমীকরণ সমাধান করে, তাইলে রকেটের ত্বরণ বের হয়ে যাবে, এই যে এটা বের হয়েছে। এরপর বলছি যদি অভিকর্ষ ত্বরণটা করো জি নিচের দিকে, তাহলে তুমি দেখতে পারবা যে তখন ত্বরণটা হবে মাইনাস জি সামথিং, আগে যা আসছিল সেটা থেকে মাইনাস করে দিবা জিটা, কারণ জি আগে কনসিডার করি নাই, উইদাউট কনসিডারিং গ্র্যাভিটি ছিল। এরপর আমাকে রুহি একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা একটু উত্তর দিচ্ছি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। এটা কি শুরুর মুহূর্তে? এটা যে কোনো একটা মুহূর্তে, কথা বুঝো, যে কোনো একটা মুহূর্তে যে সময় তুমি ডেল্টা টি কাউন্ট করছো ডেল্টা এম কাউন্ট করেছো ওই সময় কথা বলা হচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, যে কোনো মুহূর্তের ব্যাপার, সরি যে কোনো একটা মুহূর্তে যেখানে আমি এই জিনিসটা ক্যালকুলেশন করেছি, সময় স্টপওয়াচ ধরে আর কি হিসাব করেছি। রুহি একটা কথা বলেছে রকেট নাকি উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ প্রশ্নটা করো। হ্যালো। জি ভাই, আমি ভাবছিলাম ওকে ভুলে গিয়েছেন, এজন্য হচ্ছে আবার বলতে চাচ্ছিলাম। না বলা লাগবে না, রকেটটা নাকি উপরের দিকে সোজা যাচ্ছে, তাহলে মানুষজনের অবস্থা কি হবে?
মানুষজন তো বাঁকা হয়ে থাকবে, সমস্যা কি? মানে তুমি কি জানতে চাচ্ছ রুহি, একটু ক্লিয়ার করে বলবা? এই মানুষগুলো বাঁকা হয়ে থাকতে পারবে না এরকম মনে হচ্ছে তোমার? হ্যালো? তারপর খারাপ ভাবে যাচ্ছে, তো খারাপ ভাবে একটা জিনিস গেলে মানুষগুলোর কন্ডিশন কিরকম হবে? হ্যাঁ, মানুষগুলোর কি কন্ডিশন হবে সেটাই তো আমি বলতে চাচ্ছি। অ্যাস্ট্রোনটদের এই জিনিসটার উপরে এক্সট্রিমলি ট্রেন করা হয় যে তারা একদম সরাসরি এই অবস্থায় মানে সিট বেল্ট বাঁধা থাকলেও খাড়া যে পরিস্থিতিটা, এন্টি গ্র্যাভিটি তাদের মাথা কাজ করার জন্য যা যা দরকার সেই ট্রেনিংটা তাদের দেওয়া হয়। তো মানুষজনের অবস্থা কি হবে? তারা ওখানে বসেই থাকবে আর একটু কষ্ট পাবে, মেন্টালি অনেক সাফারিং ফেস করবে। কিন্তু তোমার যেটা মনে হইলো যে রকেট আসলে উপরের দিকে খাড়া যায়, সেটা একদমই ভুল। রকেট কোনোদিনও খাড়া যায় না, রকেট একটা প্রজেক্টাইল। রকেট আসলে কিভাবে যায় জানো? এই যে পৃথিবী, যদি পৃথিবী থেকে কোনো কিছুকে বের করতে চাও, কোনো রকেটকে, তাহলে রকেটটাকে এইভাবে মারতে হয়। আর রকেট সবসময় পৃথিবী ঘোরা অবস্থায় যায়, তাই তাই আসলে রকেট এভাবে বের হয়ে যায়। রকেট কখনো পৃথিবী থেকে এইভাবে উপরে ওঠে না, কারণ কোনো কিছুকেই পৃথিবী থেকে এইভাবে উঠানো সম্ভব না। এটা যদি সম্ভব করতে চাও তাহলে পৃথিবীরে বলতে হবে, ভাই পৃথিবী বা বোন পৃথিবী, তুমি একটু থেমে যাও। কারণ যদি তুমি পৃথিবী ঘোরা চিন্তা করো তাহলে তো এই ভেক্টরটা থাকবে, এই ভেক্টর আর এই ভেক্টর মিলা সবসময় রকেট এরকম একটা লোভ দিতে যাবে। যদি ভেক্টরের ন্যূনতম সেন্স তোমাদের থাকে, আমার কোনো ক্লাস জীবনে করে থাকো ভেক্টরের, তাহলে এইটুকু বোঝা উচিত যে এই ভেক্টরটা না থাকলে শুধু উপরে যাওয়া সম্ভব ছিল। কিন্তু পৃথিবী তো ঘুরতেছে, পৃথিবী ঘোরার কারণে এইদিকে একটা বল চলে আসবে, আর এইটা আর এইটা মিলে রকেট সবসময় এইরকম পথেই যাবে। রকেট পৃথিবী থেকে কখনো খাড়া বের হয় না, একদমই ভুল ধারণা তোমাদের। রোহিত, তুমি কি তোমার প্রশ্নের উত্তরটা পেয়েছো? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আমরা সামনে চলে যাব। হ্যালো, একটু পরে প্রশ্ন করো আবার, হ্যাঁ, তোমাদের সময় দেব। আমরা একটু এই যে নিট ফোর্স, যেটা নিট ত্বরণ যেটা বের করলাম, সেটা ডিটেইল একটু জানি। এই অংশটাকে বলা হয় জ্বালানি নির্গমনের হার, মানে প্রতি সেকেন্ডে কত কেজি করে জ্বালানি বের হচ্ছে। যদি তোমাকে বলে যে 5 সেকেন্ডে 10 কেজি করে বের হয়, তাহলে এইটুকের মান আসবে হলো 10/5, মানে 2। এটাকে বলে জ্বালানি নির্গমনের হার। অনেক সময় প্রশ্নে আলাদা আলাদা এটা দেবে না, সরাসরি এই ডাটাটা দিয়ে দেবে তোমার এই জায়গায় বসে দিবে। তারপরে তোমাকে বলতে পারে জ্বালানির ধ্রুববেগ। এটা জ্বালানি বাদে একটা তথ্য শুধু রকেটের আছে এখানে, সেটা হলো ওই সময় রকেটের যে ভর সেটা। এটার মধ্যে অনেকের প্রশ্ন থাকবে, ভাই এটার মধ্যে কি জ্বালানি সহ রকেটের ভর? অ্যান্সার হলো হ্যাঁ, কিন্তু ফুল জ্বালানি সহ না। যে জ্বালানি বের হয়ে গেছে ওইটুকু বাদ দিবা, তারপর যতটুকু থাকে সেটা হলো এই ভরটা। মানে অবশ্যই জ্বালানি সহ, ওই সময় রকেটের ভর জ্বালানি সহ। কিছু জ্বালানি বের হয়ে যাবে না, কিছু জ্বালানি বিয়োগ করার পর যা থাকে টোটাল রকেটটার ভর এখানে বসে দিবা। এরপরে আমরা যেটা চাচ্ছি, সামনের দিকে আগাতে চাচ্ছি, পাওয়ার পয়েন্ট কাজ করতেছে না। রকেট ফিজিক্সে আর একটু ডেপথে যাব, যেটা তোমার বইয়ের মধ্যে তুমি পাবা না, কিন্তু অ্যাডমিশনে চলে আসে, বোর্ডেও এখান থেকে প্রশ্ন আসে। কারণ ম্যাথমেটিক্স এর ইন্টিগ্রাল ক্যালকুলাস ইউজ করে তোমার নর্মাল যে ফিজিক্স পড়তেছো ওইটার দ্বারাই এই সূত্রটা বের করা যায়। নির্দিষ্ট একটা সময় পর রকেটের কত হবে সেটা জানতে চাচ্ছি। ওই যে আমাদের মধ্যে কেউ একজন প্রশ্ন করেছিল, ভাইয়া রকেটের বেগটা কত? ত্বরণ হচ্ছে সেটা তো বুঝতে পারছি, কিন্তু বেগটা কত সেটা আমরা বের করতে পারি। দেখো কিভাবে বের করি, ত্বরণের সাহায্য নিয়ে বের করব। এটা তো একটা নির্দিষ্ট সময়ে ত্বরণ, কিন্তু একটা নির্দিষ্ট সময় থেকে, মনে করো 2 থেকে 5 সেকেন্ড গেল, 2 থেকে 10 সেকেন্ড গেল, 10 সেকেন্ড পর বেগটা কত হবে সেটা যদি জানতে চাই, সেটার জন্য কি করা যেতে পারে? এই ত্বরণ থেকে আমরা সেটার সাহায্য নিয়ে বের করতে চাই। তো যেহেতু এটা ক্ষুদ্র একটা সময়ের জন্য খাটবে, কারণ আমার রকেটের অনেক বেশি জ্বালানি বের হয়ে গেলে, তারপর অনেক বেশি বেগের চেঞ্জ হয়ে গেলে এই সমীকরণটা তো আর খাটাইতে পারবো না। যে কোনো একটা সার্টেন পিরিয়ডে যদি আমি প্রয়োগ করতে চাই, তাইলে এই ত্বরণটাকে আমি ডিফারেন্সিয়াল এলিমেন্টে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্টে ভাগ করে লিখতেছি। ত্বরণটাকে লিখতেছি বেগের পরিবর্তনের হার, আর এইটাকে আমি বলতেছি যে ক্ষুদ্র একটু, মানে একটুখানি জ্বালানি বের হয়েছে, তাইলে আমি বলবো যে জ্বালানি নির্গমনের হারটাও খুবই কম আর কি। ডেল ডিডিটি অফ এমটা অনেক ক্ষুদ্র, খুব কম টাইমের সাপেক্ষে কতখানি বের হয়েছে ওইটুকের জন্য অ্যাপ্লাই করতেছি। এই পুরো জিনিসটা এখন সঠিক, কারণ আমি খুব ক্ষুদ্র ইনসিডেন্ট, একটা ক্ষুদ্র সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটিয়ে চিন্তা করতেছি। কিন্তু বেশি সময় নিলে সমস্যাটা কি? এটা যদি বেশি সময় নেই
তাহলে যে সমস্যাটা হবে, এই বেগের অনেক পরিবর্তন হয়ে যাবে। একটা জিনিস ত্বরণে থাকলে 10 সেকেন্ড 20 সেকেন্ড পর তো বেগ অনেক বেড়ে যাবে। তো তখন কিন্তু তুমি এই সমীকরণটা খাটাইতে পারতা না, কিন্তু এখন খাটাইতে পারবো, কারণ আমি কম সময়ের সাপেক্ষে চিন্তা করতেছি। এরপরে যেটা আমি করলাম সেটা হলো ডেল্টা ভি, বেগের চেঞ্জটা এখান থেকে বের করার জন্য ডেল্টা টি দ্বারা দুই পাশে গুণ করে দিয়েছি। ডেল্টা টি দ্বারা দুই পাশে গুণ করাতে দেখো এই যে এই ডেল্টা টি কাটা যাবে, জি এর সাথে ডেল্টা টি চলে আসছে, পরের লাইনটা এরকম হবে। এখন একটা অদ্ভুত কাজ করবো, এই ডিএম এর দিকে তাকাও, এর পরের লাইনটা দেখো কি করলাম। ডিএম কে লিখছি ডেল্টা ডি বড় হাতের এম। বড় হাতের এম লেখার কারণ হলো এই জিনিসটা বোঝা খুবই ক্রিটিক্যাল হবে, তোমরা খুব ফোকাস থেকে মাথা ঠান্ডা রেখে একটু চিন্তা করো কি করলাম আমি আসলে লিখছি এই জিনিসটা লিখছি, এই জিনিসটা মানে বলি, এটা হলো জ্বালানি কতখানি তৈরি হয়েছে, মানে বের হচ্ছে না জ্বালানি, জ্বালানি কতখানি তৈরি হয়েছে বা বেড়েছে, এটা প্লাস। আর রকেটের সাপেক্ষে চিন্তা করলে জ্বালানি কি বাড়ছে নাকি? রকেটের যদি ভরের কথা বলি, রকেটের ভর, কেউ একজন বলো তো রকেটের ভর কি বাড়তেছে জ্বালানি কমলে? হ্যালো, তোমাকে আছো? কমছে, তাই না? কমছে, এক্স্যাক্টলি রাইট। তার মানে এটা হবে মাইনাস, এই জায়গাটায় আমি মাইনাস বসাচ্ছি, এটার পরিবর্তে এটা লিখতে গেলে মাইনাস দিয়ে লেখা লাগবে, কারণ একটা জিনিস বাড়তেছে আর একটা জিনিস কমতেছে, তাই আমি এটার আগে একটা মাইনাস চিহ্ন দিছি, তারপরে রকেটের ভর সম্পর্কে তথ্য লিখছি। এটারও কারণ কি, তোমরা যারা একটু একটু ম্যাথ জানো, ব্যস্তানুপাতিক সম্পর্ক না, মোটেও না, সমানুপাতিক সম্পর্কই, কিন্তু চিহ্নটা বিপরীত, বুঝছো? এই দুইটা ব্যস্তানুপাতিক সম্পর্ক না, কিন্তু চিহ্নের দিক থেকে ব্যস্তানুপাতিক বা ভিন্ন ঘটনা ঘটতেছে। তোমরা কেমিস্ট্রিতে এই কাজ করেছো, যখন তোমরা এইভাবে লেখো যে এটাকে বলা হয় যে বিক্রিয়ক, সরি, উৎপাদ তৈরির হার, এটাকে আবার তোমরা লেখো যে বিক্রিয়কটা কতখানি কমে গেল সেটার হার, সেটার আগে একটা মাইনাস দিয়ে লেখো, দুইটা সমান, সমানুপাতিক সম্পর্ক কিন্তু সাইন ভিন্ন, এটা হইতেই পারে। কিন্তু আমি এইটাকে এটা বানালাম কেন, সেটার উত্তরটা তোমরা হয়তো যদি ক্যালকুলাস জানো তাইলে শুধু দিতে পারবা। আমি আসলে বেসিক্যালি এই ডেল্টা ভি কে ইন্টিগ্রেট করে যে কোনো একটা নির্দিষ্ট সময় বেগ বের করতে চাচ্ছি। ইন্টিগ্রেশন করতে গেলে এই পাশে আছে দেখো এমআর, মানে রকেটের ভর আছে। এই জিনিসটা তো জ্বালানির পরিবর্তন, জ্বালানি সম্পর্কে তথ্য, ডেল্টা এম, ছোট এম, এটা এইখান থেকে আসছে, ওই যে দেখো এটা জ্বালানি নির্গমনের হার থেকে আসতেছিল। তাই আমি যদি এমআর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে চাই, দুইটা জিনিস ম্যাচ করতেছে না। আমি এই ভ্যারিয়েবলটাকে ইন্টিগ্রেট করতে গেলে, মানে একটু সহজভাবে বলি, একটা ফাংশন আছে f of x is equal to x square plus 2x। এখন যদি তুমি ইন্টিগ্রেশন করতে চাও f of ফাংশনটা, এই ফাংশনটাকে ডেল্টা এম এর সাপেক্ষে, তাইলে তুমি জীবনে ইন্টিগ্রেশনে কোনো সূত্রে ফেলতে পারবা না, কারণ এই ডেল্টা এম তো এটার ভিতরে নাই, এটার ভিতরে আছে এক্স। তো তোমার কোনো না কোনো ভাবে কিছু না কিছু করে এই ডেল্টা এম কে ডেল্টা এক্স বানাইতে হবে, তখন তুমি ইন্টিগ্রেশন করতে পারবা। এটা হলো নর্মাল সায়েন্স অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রাল ক্যালকুলাস। এইখানে ফিজিক্সে ওই কাজটাই করা হয়েছে। এই ডেল্টা এম কে এটার সাপেক্ষে ইন্টিগ্রেট করা যাচ্ছিল না, ডেল্টা এম এর সাপেক্ষে, এই জন্য এটাকে চেঞ্জ করে আমি এখন ইন্টিগ্রেশন চালাইতে পারবো। এখন রকেটের তথ্য চলে আসছে, এখানে রকেটের তথ্যের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। যাই হোক, এত ডিটেলসে বুঝতে পারার কথা না তোমাদের, কারণ ইন্টিগ্রেশন তো তোমরা পারো না, বাট আপাতত জাস্ট ধরে নাও যে আমি দুই পাশে ইন্টিগ্রেশন চালিয়ে সামথিং 0 থেকে টি সময় পর বেগ জানতে চাচ্ছি। 0 সময়ে আদি অবস্থায় রকেটের মধ্যে ফুল জ্বালানি ছিল, তখন তার ভরটাকে বলা হচ্ছে এম নট। টি সময় পর রকেটের কিছু ভর কমে গেছে, এখন বর্তমানে আছে হলো এমটি ভর। আগে আদি বেগ ছিল ভি নট। যখন শূন্য সময় আমি চিন্তা করতেছি আদি বেগ যদি থাকে, যদি লঞ্চের টাইম হয় তাহলে আদি বেগ তো নাই, আর শেষ বেগ আমি ভি ধরতেছি। এরপর ইন্টিগ্রেশন জাস্ট করলাম, করার পরে অ্যান্সার আসে এটা যে ভিটি ইজ ইকুয়াল টু ভি নট ভিএফ লন এইটা। তোমাদের এই পুরো প্রসেসের মধ্যে কোনো কিছু বোঝার দরকার নাই, তোমরা জাস্ট এই সূত্রটা লিখে নাও, আর সূত্রটা কিভাবে প্রয়োগ করো এটা জেনে নাও, কারণ বাকি জিনিসটা ম্যাথমেটিক্স ক্লাসে হয়তো তোমাদের আমি বুঝিয়ে দেবো। বাকি জিনিসগুলো ম্যাথমেটিক্সে সহজ হবে তোমার জন্য বোঝা। ইন্টিগ্রাল ক্যালকুলাস যখন পড়াই তখন এইসব বুঝবা। এখন তুমি জাস্ট চিন্তা করে রাখো যে ধরো 10 সেকেন্ড পর বেগ কত, সেটা হলো এইটা। 10 সেকেন্ড বলছি, তার মানে এই টাইমের জায়গায় 10 বসাইতে হবে। 10 সেকেন্ড আগে
টোটাল ভর কত ছিল রকেটটার, আর 10 সেকেন্ড পর জ্বালানি সহ যতখানি ভর আছে, কিছু জ্বালানি বের হয়ে যাওয়ার পর যা আছে সেটা হলো এখানে বসাবা। আর এটা হলো ভিএফ মানে ফুয়েল বা জ্বালানির ধ্রুববেগ, যেটা এই যে এখান থেকে আসছে। আর এটা হলো আদি বেগ, 10 সেকেন্ড আগে যদি কিছু বেগ থেকে থাকে। এই তথ্যগুলো ব্যবহার করে অঙ্ক করতে হবে। আমি একটা অঙ্ক দেই এখনই, তোমরা করো। একটা ম্যাথ দিচ্ছি তোমাকে, বললাম জাস্ট আদি বেগ ছিল। এখান থেকে এফ এর মান বের করা যাবে? এফ এর মান, এফ কোথায়? ভাই এম নট আর এম টি তে কি প্রশ্ন আনসার করেন? এম নট হলো আদি ভর, আর এমটি হলো টি সময় পরে ভর। লিখে নাও, এগুলা সব লিখে নাও, বেটার দরকার হবে। আচ্ছা, এখানে এফ বের করা যাবে না, এটা হলো নোটেশন। এফ হলো নোটেশন। বলো তো প্রশ্নটা বুঝি নাই, আবার একটু বলো। হ্যালো ভাই, প্রশ্নটা বলো। এখানে ছোট হাতের এম পরের লাইনে, বড় হাতের এম কিভাবে? এইটা থেকে এইটা, হ্যালো, এইটা হলো জ্বালানির পরিমাণ ছিল, জ্বালানি কতখানি বের হয়ে গেছে। এখন জ্বালানি কতখানি বেড়ে গেছে সেটা ইজ ইকুয়াল টু রকেটের জ্বালানি কতখানি কমে গেছে বা রকেটের ভর কতখানি কমে গেছে, তাই না? ধরো তুমি টয়লেটে গিয়ে এখন একটু মুতে আসছো, মুতছো হলে এই পরিমাণ, তাহলে তোমার বডির মধ্যে যে পরিমাণ ভর কমেছে সেটা একই না? দুইটা সমান না? কিন্তু বডিতে কমেছে আর টয়লেটে মূত্রের পরিমাণ বা পানির পরিমাণ বেড়ে গেছে, বুঝছো নাকি? হ্যালো, যে প্রশ্ন করছিলা সে কি বুঝছো না? কিন্তু এর আগের লাইনে ছোট হাতের এম দেওয়া আছে। এটা ছোট হাতের এম হলো জ্বালানির তথ্য বলে, আর এটা বড় হাতের এম এ নিয়ে গেলাম কারণ আমি রকেটের তথ্য চাচ্ছি, রকেটের কি অবস্থা সেটা জানতে চাচ্ছি, আর কিছু না। এখান থেকে এখানে আসার জন্যই তো সামনে মাইনাস আসছে। আর কারণ কি এখান থেকে এখানে নিলাম কেন, সেটার উত্তর হলো আমি এটাকে ইন্টিগ্রেট করতে পারছিলাম না। এখানে ফাংশনটা হলো এম আর, মানে রকেটের ভরের ফাংশন রয়েছে, আর এখানে ইন্টিগ্রেশন করব আমি জ্বালানির ভর দিয়ে, তাহলে তোর ইন্টিগ্রেশন হবেই না। তো আমি প্রথমে রকেটের ভরের তথ্য নিয়ে আসলাম, মাইনাস নিয়ে আসলাম, তারপর ইন্টিগ্রেশন চালাই দিছি। এই কাজটা হলো করতে চাচ্ছিলাম। ইন্টিগ্রেশন যখন আমি পড়াবো তখন ইন ডেপথ এটার একদম লজিক বুঝতে পারবা, তখন চিন্তা হবে না। আই থিঙ্ক তোমার প্রশ্নের উত্তরটা পাইছো মনে হয়, নাকি পাও নাই কে জানে। আচ্ছা, না পাইলে আবার আস্ক করো। আমি যে একটা অঙ্ক দিচ্ছিলাম সেটা করো সবাই। ম্যাথ হইল সামথিং একটা, ধরো 600 মিটার পার সেকেন্ড বেগে একটা রকেট উঠতেছিল, 60 সেকেন্ড পর সামথিং ওইটার কি বলবো তোমাকে 60 সেকেন্ড পর ওটা বেগ কত হবে সেটা বের করবো আর কি, v60 কত। তোমাকে আরো কিছু তথ্য দিতে হবে, তাই না? জ্বালানি নির্গমনের সময় যে ধ্রুব বেগে জ্বালানি বের হচ্ছিল সেটাকে বলতেছি, মনে করো 80 মিটার পার সেকেন্ড বেগে জ্বালানি বের হচ্ছিল, 180 দিয়ে দিই। এরপর আরো কিছু তথ্য দিতে হইতে পারে কি, হ্যাঁ আরো কিছু তথ্য লাগবে। আমি জ্বালানি নির্গমনের হার দিয়ে দিচ্ছি, ডেল্টা এম বাই ডেল্টা টি, সেটা মনে করো সামথিং 50 কেজি পার সেকেন্ড। এরপরে আমি তোমাকে বলে দিলাম যে মানে এই যে 60 সেকেন্ড আগে রকেটটার টোটাল ভর ছিল সামথিং 1000 কেজি। তো তোমরা এটা বের করবা, করো তো, ট্রাই করো তো, পারো কিনা। একটু ট্রিক আছে এটার মধ্যে, একটু ট্রিকি জিনিসপত্র আছে, আগে বলে দিলাম, সহজ হবে না, সূত্রে ফালাইলে হবে না, খালি সব ফালানোর চেষ্টা করি। তারপরে আমরা আদিবেগে 600 বসাই, ধ্রুববেগ জ্বালানির 180 বসাই, লন এম নট এই যেটা আছে, বাহ কি সুন্দর সহজ লাগতেছে, বসাই দিলাম।
কিন্তু এমটি নাই। কার মাথায় এমটি বের করার কোনো বুদ্ধি আছে, সে একটু কথা বলো। কারো কি মাথায় বুঝতে এত কঠিন করতে যাব না, তখনও তো আমি আবার এম নট পাবো না, বুঝছো? না ওটা চেঞ্জ হয়ে যাবে কেন? এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না আর লাগবে না, অ্যান্সার পেয়ে গেছি, আর কারো কথা শুনতে চাই না। থামো থামো থামো, 1000 মাইনাস যে বলেছে না সে সঠিক বলেছে, আর লাগবে না, অ্যান্সার পেয়ে গেছি। সে এই তো গুড। এটা হলো প্রতি সেকেন্ডে কত করে জ্বালানি বের হয়ে যাচ্ছে, তাইলে 60 সেকেন্ড পর কতখানি বের হয়ে গেছে এটা বের করা কি ক্লাস 5 এর যে কোনো বাচ্চা করে দিত? তোমরা বড় বাচ্চা বইলা পারতাছিলে না। আসল ঘটনা হলো এখানে তোমরা একটু বেশি বুড়া হয়ে গেছে তো, এর জন্য সহজ ভাবতেছিল না। 1 সেকেন্ডে 50 করে কমে জ্বালানি, তাইলে আগে ছিল এত, 60 সেকেন্ড পর কত হবে? এটা যে কোনো ক্লাস 5 এ তোমার ভাই বোনদের দিও, দেখো বলে দেবে। সো এখানে আমার বসাতে হবে 1000 মাইনাস 50 ইন্টু 60 আর মাইনাস জিটি 9.81 ইন্টু মাইনাস আছে, তাহলে প্রশ্নে ভুল আছে, একটা শূন্য বাড়াই দাও, সমস্যা নাই তো, এখন মাইনাস আসবে না। 10,000 দিয়ে দাও ভর, মাইনাস আসার কোনো ঝামেলা নাই, এটা 10,000 বানিয়ে দাও। এখানে 10,000 মাইনাস 50 ইন্টু 60 করো, তাহলে মাইনাস আসবে না, সবকিছু ঠিক আসবে। সবাই কি বুঝতে পারছো? যারা বুঝতে পারো নাই তাদের আবার বলবো না, সামনে আগাই। সরি, এখানে এখানে যে এই তথ্যটা এইটাই হলো এই অঙ্কের ট্রিক ছিল, যে যখন এম নট দেওয়া থাকবে, এমটি দেওয়া থাকবে না, কিন্তু জ্বালানি নির্গমনে হার দেওয়া থাকবে, তখন তুমি যত সময় গেছে অত সময়ে কতখানি জ্বালানি বের হয়ে গেছে সেটাকে বিয়োগ করে দিবা, তাইলেই বোঝা যাবে বর্তমানে কত ভর আছে। তো এমটির জায়গায় আমরা চাইলে এটা বসাতে পারি। সবাই কি বুঝছো না বুঝো নাই? প্রশ্ন করতে পারো অঙ্কটা নিয়ে। ওকে, থ্যাংক ইউ। বুঝছি ভাইয়া। সামনে আগাই, বেশিক্ষণ আর ক্লাস নেব না, দ্রুত ছেড়ে দেবো। বই এটা পাচ্ছি না। এটা কেমন প্রশ্ন? স্যারের বইয়ে এই সূত্রটা পাচ্ছি না ভাইয়া। হ্যাঁ, এটা মানে কি করবো তার মানে এটা কি করতে পারি আমি? এটা আমার এইখানে এই বই আছে তো, মানে স্লাইড বুকে পেয়ে যাবা তো তোমরা, মাই স্টাডি ফিন থেকে তোমাকে তো এটা দেওয়া হবে, সমস্যা নাই তো। কেন কেন হ্যাঁ 10,000 দিয়ে তো মাইনাস আসে। 10,000 দিলে মাইনাস আসে? কি বলো? আমার এই যে 50 ইন্টু 60 এর মান কত? 7,000 আসবে। না ভাইয়া মান 5 6 30। 7,000 আছে। মাইনাস করবে করণের মান তো মাইনাস দাও না, মাইনাস 9.8। ও আচ্ছা, এই ভি এর মান মাইনাস আসছে, সেটা আসতে পারে, ওটা কোনো সমস্যা না। এই ঘটনা ঘটতেই পারে। এখানে আমি যেটা করেছি সেটা হলো এই যে জ্বালানির মানে বেগ, তারপরে আদি বেগ, এগুলো অনেক কম কম দিয়েছি, যে কারণে এই জিনিসগুলো ভুল হচ্ছে। টিচার যখন প্রশ্ন করবে তখন তুমি যে র্যান্ডম প্রশ্ন বানাচ্ছি এভাবে বানাবে না, তখন তোমারটা ঠিক মতোই পজিটিভ আসবে। তোমরা এই সূত্র নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। ওকে, এই জন্য আবার নতুন জয়েন করতে চাচ্ছে, ওরা নিয়ে আসি তারা। তো বাবা, এখনো 100 জনের বেশি স্টুডেন্ট আছো, তোমরা তো অনেক মেধাবী স্টুডেন্ট, তোমরা সুপার ট্যালেন্টেড। আচ্ছা দেখো, ভরবেগের নিত্যতার সূত্র, এটা আমরা আগে থেকে জানি, আদি ভরবেগ ইজিক্যাল টু হয় শেষ ভরবেগ, সরি আদিটা ইনিশিয়াল হবে আই হবে ইজিক্যাল টু শেষ ভরবেগ। ওইখান থেকে 9 10 তোমরা পড়ে আসছিলে m1u1 ইজিক্যাল টু m1v1 প্লাস m2v2, মানে আদি ভরবেগ শেষ ভরবেগ এভাবে লেখা যায়। কৌণিক জগতে যখন আমরা যাব তখন এই যে i1 ওমেগা 1 i2 ওমেগা 2 i3 ওমেগা 3 এভাবে লেখা যাবে। আই কি ওমেগা কি এগুলার পরিচয় একটু পরেই দেব।
বাট এটা নিয়ে ডিটেলে কিভাবে অঙ্ক করে এই সূত্রগুলা ব্যবহার করে, ভরবেগের নিত্যতার সূত্র ব্যবহার করে, সেটা একটু দেখতে যাচ্ছি। প্রবলেম 1, খুব সহজ প্রবলেম। তোমাকে বলতেছে একটা ট্রেন আছে যেটা 10 মিটার পার সেকেন্ড বেগে ছুটে আসতেছে একটা গাড়ির দিকে বা একটা কি বলে লরির দিকে। কে যেন আবার আসছে, তারা একটু নিয়ে আসি। হ্যাঁ, ক্লাসে কি করে আগে স্লাইড এই যে দেখো, এটা বুঝাবো? হ্যালো, না ভাইয়া বুঝেছি। আচ্ছা 9 10 এটা বুঝে আসছো তোমরা, এটা বোঝানোর মতো কিছু না। আর এই যে দেখো প্রবলেম 1 এ আসো, যেটা বলছিলাম এই যে ট্রেনের একটা অংশ সেটা আসতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে, সামনে একটা কি বলে মালবাহী একটা ট্রেনের অংশ পড়ে রয়েছে, সেটা হলো স্থির বেগে আছে, মানে বেগ এটার 0। এখন পরেরটা এসে আগেরটাকে ধাক্কা মেরে কলিশন হলো। কলিশন হওয়ার পরে যেটা হচ্ছে দুইজনে মিলে এক হয়ে গেছে। এখানে ম্যাগনেট ছিল, এই জায়গার ম্যাগনেট এইটার সাথে লেগে গেছে। লেগে যাওয়ার সাথে সাথে এরা দুইটা একটা অবজেক্টের মতো বিহেভ করতেছে এবং তাদের সম্মিলিত বেগ হলো 6 মিটার পার সেকেন্ড। একদম 19 এর অঙ্ক, এটা শুধু মনে করার জন্য করেই দিচ্ছি। এখানে আদি ভরবেগ আর শেষ ভরবেগ তোমরা 19 এ যেটা করো না সেটা হলো ডিরেকশন দাও না, যে কোনো একটা দিককে পজিটিভ অপর দিককে নেগেটিভ দিবা, একটা দিককে পজিটিভ একটা দিককে নেগেটিভ দিবা, পুরো অঙ্কের মধ্যে এটা মেনটেন করা লাগবে। এরপরে দেখো, নাইলে পর প্রবলেমে পড়ে যাবা। আর একটা কথা লিখে রাখো, ঘটনার আগে বেগ এটা হলো আদি বেগ, আর ঘটনার পরে বেগ এটাকে হলো ভি বা শেষ বেগ। ঘটনা হলো এখানে কলিশন, বা এটাকে আমি ঘটনা বলতেছি। সো এই জায়গায় যে তথ্য আছে সেটা হলো ইউ, এই জায়গায় যে তথ্য আছে সেটা হলো ভি। এখন আমরা আমাদের সূত্র লিখলাম, দুইটা বস্তু আছে তো M3U3 লিখতে যাইনি, দুইটার জন্য লিখছি। এরপর আমি যেটা করব সেটা হলো, এটা আদি বেগ ছিল, বসাই দিছি, এটার ভর দেওয়া রয়েছে 42,000 কেজি। ওর বাবা, একটা ট্রেন, গোটা ট্রেন, বিশাল ভারী জিনিস। আর আদি বেগ এটা ছিল না, তো এটা শূন্য বসাইছি। এটা দুইটা মিলে এক হয়ে গেছে, তাই দুইটার ভর একবার যোগ করে দিছি। তারপর দুইটার বেগ যেহেতু একই আছে, তাই দুইটার বেগ V1 V2 সমান কমন নিয়ে শুধু 6 লিখেছি। প্রশ্ন ছিল যে এই গাড়িটার ভর কত, সেটা আমরা এই যে M2 এর মান বের করলে পেয়ে যাব। এই সমীকরণ সমাধান করে M2 এর মান 28,000 বের করে ফেলছি। পরের অঙ্কে চলে যাই, বের করা হয়ে গেছে। পরের অঙ্কটা একটু ক্রিটিক্যাল, সবাই একটু একটা জোরে একটু দম নাও আর আস্তে করে ছেড়ে দাও, এটাকে ব্রেনকে রিল্যাক্স করবে, কারণ আমি এই অঙ্কটা বোঝাতে গেলে তোমার মাথা ঠান্ডা না থাকলে কিছু বুঝতে পারবে না, অনেক বারবার কোশ্চেন করা লাগবে। তো একটু জোরে গভীর ভাবে দম নাও 2-3 বার। আচ্ছা, সামনের দিকে আগাই। এটা একটা নারিকেল গাছ, একটা 1 কেজির একটা পিস্তল থেকে 0.3 কেজির একটা বুলেট বের হয়ে আসলো। বুলেটটা গিয়ে প্রাস হয়ে, অর্থাৎ প্রজেক্টাইল মোশনে বুলেটটা গেছে, প্রাসের মতো করে গিয়ে এখানে আঘাত করেছে। যারা এখন আমার প্রাসের ক্লাস করো নাই, তারা আসলে গতিবিদ্যা আমি ফ্রি কোর্স ক্লাস নিচ্ছি, ফ্রি কোর্স করাচ্ছি, সেখানে তোমরা করতে পারবা। শুক্রবার দিন 4টার সময় ক্লাস হয়, ওইখানে আবার ক্লাস শুরু হবে। নেক্সট শুক্রবারই প্রাসের ক্লাস আছে। এই ধরনের অঙ্ক যারা পারো না তারা পারবা, বাট আপাতত এই অঙ্কের মধ্যে আমি ধরে নিচ্ছি প্রাস সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, কারণ এটা তৃতীয় চ্যাপ্টার ক্রস করার পরে এখানে আসতে হয়। সো নরমালি প্রাসের বেশি নলেজ লাগবে না, সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা যাওয়ার সময় একদম বাঁকা হতে 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 এই জায়গায় এসে আনুভূমিক হয়ে গেছে, হরাইজন্টালি গুলিটা তোমার এই নারিকেলের লেগে গেছে। এটা 0.3 কেজির একটা গুলি বের হয়েছে, সামথিং ভি বেগে বের হয়েছে, কিন্তু কত বেগে গুলি বের হয়েছে তোমাকে বলে নাই। কিন্তু গুলিটা আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে বের হয়ে এইখানে আইসা নারিকেলের গায়ে লাগছে, সেটা বলেছে। গুলি সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে, গুলিটা ছোড়ার সাথে সাথে এই পিস্তলটা, সরি গুলি না, পিস্তল আর গুলি সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে। ছোড়ার সাথে সাথে পিস্তলটা পিছনের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে চলে আসে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কি হয়েছে, গুলির গায়ে একটা বল প্রয়োগ হয়েছে আর পিস্তলের গায়ে সেটার প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এই কারণে পিস্তলটা পিছনের দিকে চলে আসছে।
এবং সেটা পিছনের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে চলে আসছে। গুলি কত বেগে যাচ্ছে সেটা আমরা জানি না। এখানে প্রশ্নের মধ্যে আর কোনো তথ্য তেমন একটা নাই। তোমাকে এরপরে বলা হয়েছে গুলি লাগার পর বুলেট আর কোকোনাট, মানে গুলি ভিতরে ঢুকে গেছে, তারপর কোকোনাটটা, যেটার আগে কোনো বেগ ছিল না, আদি বেগ শূন্য ছিল, সেই কোকোনাট বা আমাদের নারিকেল, যেটা নারকেল বলো তোমরা, যাই হোক অনেকে অনেক কিছু বলতে পারো, কোকোনাটই বলি তাই, বুলেট আর কোকোনাট মিলে যাওয়ার পর 5 মিটার পার সেকেন্ড বেগে এটা এই দিক দিয়ে পড়ে নিচে পড়ে গেছে। পরে মানে তুমি গুলি করে আসলে ডাব পারতেছো, সোজা কথা, ডাব নারিকেল যাই বলো সেটা পারতেছো কোকোনাট ট্রি থেকে। তোমাকে এই যে তথ্যটা দেওয়া হয়েছে এটা কিন্তু কলিশনের পরে, মানে গুলিটা লাগছে স্থির থাকা কোকোনাটের উপরে, তারপরে এরা দুইজন মিলে একসাথে একটা বেগ প্রাপ্ত হয়েছে। একটু আগে যে ঘটনাটা দেখলো ওরকম। এখন তোমার কাছে প্রশ্ন হইল, তোমাকে আরো তথ্য দেওয়া আছে, এই কোকোনাটের বাইরের যে খোলসটা, আউটার লেয়ার, সেটার ভর 0.5 কেজি। তার মানে পানি ছাড়া যতখানি অংশ আছে একটা নারিকেলের বা ডাবের, সেটার ভর দেওয়া হয়েছে, পানির ভরটা দেয় নাই। তোমাকে এখন বলা হইলো তোমার কাছে 4 লিটারের একটা বোতল আছে, তুমি গুলি করে করে নারিকেল পাড়তে পারো, যত খুশি তত পারো, সমস্যা নাই, কিন্তু এই 4 লিটারের বোতল ভরতে হবে। বোতলটা পূর্ণ করতে হলে কয়টা ডাব পাড়তে হবে সেটাই প্রশ্ন। প্রশ্নটা শর্টকাটে আবার রিভিশন করে দিচ্ছি। একটা গুলি বের হয়ে গেছে পিস্তল থেকে, পিস্তলের ভর 1 কেজি, গুলির ভর 0.3 কেজি। গুলিটা কত বেগে বের হয়েছে সেটা জানি না, কিন্তু কত কোণে বের হয়েছে সেটা 45 ডিগ্রি। আর গুলিটা চলা মাত্রই বন্দুকটা পিছনের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে পিছনে চলে আসছে। এর জন্যই পিস্তল দিয়ে গুলি করার সময় একটু জোরে হাতটা চেপে ধরতে হয়। পিস্তলটাকে অনেক স্ট্রংলি না ধরলে তোমার হাতের কোনো একটা আঙ্গুল উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মনে রাখবা, গুলি করার সময় যদি কখনো লাগে গুলি করা আর কি, পিস্তলটাকে অনেক টাইট করে ধরে শুট করবা, একদম ভয়ে ভয়ে শুট করো না, তাহলে কিন্তু তোমার নিজেরই ক্ষতি হয়ে যেতে পারে। সো গুলিটা পিছনের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছুটে আসতেছে, যেটা তোমার হাতে লাগবে আর কি বলতে পারো, সরি পিস্তলটা আর কি। আর গুলিটা সামনের দিকে ভি বেগে যাচ্ছে, সেটার মান তুমি জানো না, কিন্তু গুলিটা এখানে আনুভূমিকভাবে এসে লাগছে। লাগার পর গুলি আর ডাব একসাথে মিলে যায় 5 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে এইভাবে এসে পড়া শুরু করছে এই দিক বরাবর। তোমার কাছে প্রশ্ন হইল, ডাবের আউটার লেয়ার বা খোলস সহ ডাবের পানি ছাড়া সব অংশের ভর হইল 0.5 কেজি। পানির ভরটা বলে নাই। তোমার এরকম কয়টা ডাব পারতে হবে, যদি তুমি 4 লিটারের একটা বোতল তোমার কাছে আছে, তুমি এটা ভরে নিয়ে তোমার কলেজে যাইতে চাচ্ছ, সরি করোনার মধ্যে যাওয়ার দরকার নাই, তুমি ঘরে বসে বসে গ্রামে গেছো, এখন 4 লিটারের বোতল ভরে ডাব খাইতে চাচ্ছ, তো কয়টা ডাব পারতে হবে এটাই প্রশ্ন। ইন্টেন্স ফিজিক্সের কনসেপচুয়াল প্রশ্ন এটা, মানে এটা একটা ওয়ান্ডারফুল প্রশ্ন বলতে পারো, তোমরা হা করে কিছুক্ষণ তাকেই দেখতে পারো। এটা অনেক লং টাইম যাবত তোমাদের জন্য চিন্তা ভাবনা করে বানানো হয়েছে। এই প্রশ্নটা আজকেই জন্মদিন এটার, আজকে এটা তৈরি হয়েছে তোমাদের জন্য। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, থিওরিটিক্যাল ফিজিক্সের প্রশ্ন জেনারেলি আমি নিজেই বানাই ফেলি। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এখন আমরা এটার অ্যান্সার করতে যাচ্ছি। প্রশ্নের মধ্যে অনেক ভুল থাকতে পারে, অ্যান্সারে অনেক ভুল থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু কনসেপ্টে কোনো ভুল থাকবে না ইনশাআল্লাহ। সামনে আগাই। প্রশ্নটা কে বুঝো নাই বলতে পারো, আর কেউ সলভ করে ফেলতে পারলে সে বলতে পারো। কোশ্চেনটা দেখার পর মাথার উপর লাফাচ্ছে। ভাইয়া একবার বললে ভালো হইতো। একবারই বললাম, কই দুইবার বললাম প্রশ্নটা। প্রশ্নটা হলো সিম্পলি বাংলা ভাষায়, ছিলাম না নেটে। 1 কেজির একটা বন্দুক থেকে 0.5 কেজির একটা বুলেট বের হয়ে গেছে, 45 ডিগ্রি কোণ করে বুলেটটা ছোড়া হয়েছে আনুভূমিকের সাথে। বুলেটের বেগ অজানা, কিন্তু বুলেট ছোড়ার সাথে সাথে পিস্তলটা পিছনের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছুটে আসছে। তারপরে এটা আনুভূমিকভাবে যে একটা ডাবকে আঘাত করেছে, আঘাত করার পর ডাব এবং পিস্তলের গুলি দুটো একসাথে মিশে গিয়ে একটা বেগ প্রাপ্ত হয়েছে, সেটা হলো 5 মিটার পার সেকেন্ড। আর ডাবের বাইরের খোলস সহ পানি ছাড়া সমস্ত অংশের ভর 0.5 কেজি। তোমাকে বলা হচ্ছে এরকম কয়টা ডাব পারলে তোমার কাছে থাকা 4 লিটারের একটা বোতল পরিপূর্ণ করতে পারবে। ভাইয়া এটা হোমওয়ার্ক থাকবে। এটা হোমওয়ার্ক থাকবে না, ভালো কথা বলছো। হোমওয়ার্ক থাকলে আর কেউ করবে না,
অনেকে এই অঙ্ক দেখে পলিয়ে গেছে ক্লাস থেকে। ঠিক আছে, নেক্সট ক্লাসে যদি আমি এটা দেখাই তাহলে কেউ কি অ্যান্সার বের করতে পারছো? ভাইয়া এটা পড়াই এটা হোমওয়ার্ক দেবো অনেকে। আচ্ছা সবাইকে এগ্রি করো? জি ভাইয়া। না ভাইয়া, না ভাইয়া, না ভাইয়া, না ভাইয়া, না ক্যান্সেল করে দাও। আচ্ছা আচ্ছা আমি একটু চেষ্টা করতে চাই। আচ্ছা আচ্ছা, অনেকেই বলতে চেষ্টা করতে চায়, করুক, সমস্যা কি? আমরা এটা ছেড়ে সামনের অঙ্কে চলে যাই, সমস্যা কি? প্রবলেম 3 তে যাই। ওকে, আমি তো করেই দেব। যারা বলতেছে করে দেব তাদের কিন্তু অপশন আছে, তাদের কথা কিন্তু আমি শুনি নাই যে তা না, তাদের আমি তো শুনবই, করেই দেব। হইতে পারে ক্লাসে শেষও করে দিতে পারি আজকে। সো এটা নিয়ে চিন্তার কিছু নাই। প্রশ্নটা বলো, কি বললা? ছবি তুলবা প্রশ্নের? বলতে আগে ছবি তুলবা কিসের জন্য? তোমার স্লাইডই তো দিয়ে দিচ্ছি আমরা। ওকে, আসো এই তৃতীয় প্রবলেমটা, এটা খুব সহজ প্রবলেম, এটা সবাই পারবা মনে হচ্ছে। এই নৌকার মধ্যে তিনজন মানুষ আছে, সরি দুইজন মানুষ আর একটা নৌকা আছে। নৌকাটার ভর হইলো 1000 কেজির একটা নৌকা। কোথায় গেল আমার কলম? এই যে 1000 কেজির নৌকা। মেয়েটার ভর 65 কেজি, 70 কেজি ছেলে। বিয়ের আগে আর কি, তাইলে আসলে মেয়ের ওজন কম হয়, জেনারেলি বিয়ের পরে হয় না। এটার একটা সাইকোলজি আছে, কিছু সায়েন্টিস্ট এটার উপরে গবেষণা করেছে যে কেন আফটার ম্যারেজ, বিয়ের পরে মেয়েদের বয়স মানে কি বলে ওয়েট বাড়ার একটা টেন্ডেন্সি থাকে, সেটার উপর কিছু গবেষণা আছে। যাই হোক, এটা নিয়ে পরে কথা বলবো। বায়োলজিতে, হ্যাঁ, আফসানাকে বলবো না, পড়াই দেবে না। আচ্ছা, আমরা আসি 10 মিটার পার সেকেন্ড বেগে মাই স্টাডি ডিফেন্ডেড বায়োলজি ক্লাস কালকে হয়েছে, তোমরা করেছো আই থিঙ্ক। আফসানা আপু খুব ভালো পড়ায়। 10 মিটার পার সেকেন্ড বেগে নৌকাটার মধ্যে সবাই চলতেছিল, মানে নৌকার মধ্যে মানুষ দুইজন আছে, নৌকাটা চলতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে। হঠাৎ করে দুইজন বন্ধু বান্ধবীর মধ্যে ঝগড়া লেগে গেল। মেয়ে ছেলে একসাথে থাকলে ঝগড়া তো লাগবেই, ঠিক আছে, এটাই বাস্তবতা। লাগে গেছে ঝগড়া, দুইজন দুই দিকে জাম করছে। ছেলেটা 15 মিটার পার সেকেন্ড বেগে ওইদিকে জাম করেছে, মেয়েটা তার উল্টা দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে জাম করেছে। এখন নৌকা বেচারা একা একা কোনো না কোনো দিকে এখন তার যেতে হবে, হয় ছেলের দিকে না হয় মেয়ের দিকে। নৌকাটা আসলে কোন দিকে যাবে, কত বেগে যাবে, সেটাই প্রশ্ন। সবাই একটু করে ফেলো, তারপরে আমি অ্যান্সারটা বলি। মিটার সেকেন্ড। ভাইয়া নৌকাটা ছেলেটার বিপরীত দিকে যাবে। কত বেগে সেটা বের করতে হবে তো। -0.6 বলেছো একজন, হতে পারে, আমরা দেখি তাহলে অ্যান্সারটা। খুবই সিম্পল। এটার জন্য প্রথমে যেটা করতে হবে, আচ্ছা তোমরা যেটাকে মাইনাস বলছো বা প্লাস বলছো, এটা কিন্তু ডিপেন্ড করে কিসের উপর ডিপেন্ড করে জানো? তুমি কোন দিককে প্লাস ধরছো সেটার উপর, তুমি কোন দিককে মাইনাস ধরছো সেটার উপর। এই দেখো, আমি এখন তিনটা বস্তু তো তাই M3U3 পর্যন্ত নিয়ে এসেছি, কারণ নৌকা আর দুইটা মানুষ, তিনটা বস্তু। প্রথমে এরা তিনজন একই জায়গায় ছিল, তার মানে সবার আদি বেগ সেম ছিল 10। তাই এর আগে অঙ্ক করার আগে আমি এই দিকটাকে প্লাস এই দিকটাকে মাইনাস ধরেছি। তুমি চাইলে এই দিকটাকে প্লাস ওই দিকটাকে মাইনাস ধরতে পারো, এতে কোনো সমস্যা নাই অঙ্কে। এখন দেখো কি করলাম আমি। প্রথমে তিনজন ছিল, তিনজনের ভর যোগ করছি, তিনজনেরই একই বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, সেটা গুণ করে দিছি। এটা আদি বেগ ছিল সবার, তিনজনেরই, একটা চলমান নৌকায় ছিল তারা। এই দিকটাকে প্লাস ধরেছি, তাই আমি 10টাকে প্লাস বসিয়েছি। এরপরে এই লোকটার ক্ষেত্রে আসো, ধরো সামথিং, এটাই হলো নৌকাটা, M1 কে আমি নৌকা বলতেছি। নৌকার ভর হলো 100 কেজি, কিন্তু বেগটা আমরা জানি না যে বের করতে চাই, তাই ভিবি মানে বোটের ভেলোসিটি ভিবি রেখে দিছি। আমি এটা জানি না, তাই আমি প্লাস মাইনাস কোনো কিছু বসাই নাই, আমি সূত্রটা জাস্ট লিখে রাখছি। এরপরে এটা হলো মেয়েটাকে আমি পিছনের দিকে যাচ্ছে বলে মাইনাস চিহ্ন দিয়ে বসাইছি। আর এই 20, এটা আসলে
মেয়েটার বেগ ছিল, বাম এই ডান দিকটাকে আমি মাইনাস ধরেছি বলে এখানে মাইনাস বসাইছি। তুমি যদি ডান দিকটা প্লাস ধরে থাকো তাহলে তুমি এখানে প্লাস বসাবা। মেয়েটার ভর 65 বসাইছি। এরপরে যেটা করেছি সেটা হলো ছেলেটার তথ্য 70 × 15, এটা প্লাস দিকেই যাচ্ছে তাই আমি এটাকে প্লাস বসিয়েছি। সবকিছু বসানো কমপ্লিট হইলে ফর্মুলার ডিজাইনড আছে, মানে ফর্মুলার দিক অনুযায়ী সেট করা আছে ঠিক মতো। এখন আমার সঠিক দিক বের হবে সলভ করলে। ভিবির মান আসছে +26 মিটার/সেকেন্ড। তোমরা যারা 0.6 হ্যান ত্যান বলতেছিলা তারা এই জায়গাগুলো মাইনাস প্লাসে ভেজাল করেছো, বা তোমরা জানো না কিভাবে এটাকে ডিজাইন করতে হয়। বা আরেকটা ঘটনা হইতে পারে, আমি গতিবিদ্যা ক্লাস নিচ্ছি, ওটার প্রথম ক্লাসে ফর্মুলা ডিজাইনিং নামে একটা কনসেপ্ট পড়তেছি, সেই ক্লাসটা তোমরা কেউ করো না। করলে এই জিনিসটা এখানে ভুল হওয়ার কথা ছিল না। এগুলা ভেক্টর রাশি, এগুলা প্রত্যেকটা ভেক্টর রাশি। তুমি যদি দিক সঠিক না বসাও তাহলে সঠিক অ্যান্সার আসবে না। অনেকেই ভাবতে পারো যে ভিবির মান কোনোদিন মাইনাস আসবে কিনা, -26 আসতে পারতো। তখন আমরা বুঝতাম যে এটা মেয়েটার দিকে যাচ্ছে, এটা +26 আসার মানে হলো এই ছেলেটার দিকেই যাচ্ছে। সো যারা বলছিলা ছেলেটার বিপরীতে যাবে সেও ভুল বলতেছিলা, যারা 0.6 টাইপের কিছু বলতেছিলা তারাও ভুল বলতেছিলা। এই অঙ্কটা ফর্মুলা ডিজাইন করার উপরে কনসেপচুয়ালাইজ করা, কঠিন অঙ্ক না, সহজ অঙ্ক, কিন্তু ফর্মুলায় প্লাস মাইনাস বসানোর সিস্টেম বুঝো কিনা তুমি সেটার উপর, মানে ভেক্টর কনসেপ্ট বুঝো কিনা তুমি সেটা বোঝার উপর জোর দেওয়া হয়েছে। তোমাদের কে বুঝো নাই অঙ্কটা বলো একটু। ওকে, আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে যে লাল তথ্য এটা হলো ঘটনার আগে, মানে ঘটনা মানে ওদের ঝগড়া লাগে যে দুইজন দুই দিকে জাম্প করছে সেটার আগে। ঘটনার আগে এই তিনটা বস্তুই, দুইটা মানুষ আর নৌকা, এরা তিনটা জিনিসই একদিকেই যাচ্ছিল, এই দিকেই যে 10 মিটার/সেকেন্ড বেগে লাল অ্যারো দেওয়া আছে। এরপর ঘটনা ঘটলো, মানে এরা জাম্প করলো। ঘটনা ঘটার আগের বেগটাকে কি বলা হয়? আদি বেগ। তার মানে এই তিনজনেরই, নৌকা, এই দুইটা ছেলে মেয়ে, সবার বেগ আসলে আদি বেগ 10 মিটার/সেকেন্ড। আর আমি এই দিকটাকেই প্লাস ধরেছি, অপর দিকটাকে মাইনাস ধরেছি। তাই আমি আদি বেগের জায়গায় এই জায়গাগুলোতে তিনটা ইউ এর জায়গায় বসাবো 10 করে। 10 কমন নিয়ে আমি একবারে লিখতে পারি 10 প্লাস মাইনাস এটা কি ইচ্ছা মতো ধরা যাবে? অবশ্যই ইচ্ছা মতো ধরা যাবে। খালি এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাস এটা ধরলে ভুল হবে, কারণ প্লাস মাইনাসের কনসেপ্টটা হলো এই ভেক্টর, এইটা হলো একটা ভেক্টর, তার বিপরীত ভেক্টরটাকে মাইনাসের ভেক্টর বলতেছি আমি। এই জিনিসটা জাস্ট এখানে এটা প্লাস হইলে এটা মাইনাস হবে, এইটা জাস্ট কনসেপ্ট, আর কিছু না। খুব সহজ জিনিস। তুমি যদি এটাকে প্লাস নাই বলে বলতা ডান, এটাকে বলতা বাম, তাও চলবে। দেখো আমি এটা ডান বাম দিয়ে করে দিচ্ছি তোমাদের। এটার এই যে 10 এর পাশে আমার লিখতে হবে তাইলে বাম, তারপরে এটা কিছু লেখা যাবে না, এটা লিখতে হবে বাম, সরি ডান, তারপরে এটাকে লিখতে হবে বাম, তারপরে পুরো অঙ্ক করার পরে অ্যান্সার আসবে দেখবা বাম। শেষ। এই প্রশ্নগুলো আসতেছে, তোমরা আমার কোনোদিন ভেক্টর ক্লাস করো নাই, বা টেন্সর ক্যালকুলাস পড়াইছি আমি ভেক্টর ক্লাসে, ওইসব কিছু পড়ো নাই, এই কারণে মনে হচ্ছে এগুলা আজগবি মনে হতে পারে। বাট হ্যাঁ বলো, যার কোনো যুক্তি ছিল যে প্লাস মাইনাসে কিছু ঝামেলা আছে বলো, সে বলো, প্রশ্নটা করো। হ্যালো, ভাইয়া কোনো কি ট্রিক্স আছে শর্ট কোন দিকে হবে মুখে মুখে বলা যায়? হ্যাঁ হ্যাঁ আছে। এই যে বেগটা না থাকলে, এই বেগটা না থাকলে খুব সহজে বলা যেত। কিন্তু ট্রিক্সটা দেখো, এখানে একটা ভর আছে এম টোটাল ইনটু একটা বেগ আছে থাকুক ভি টোটাল বা ভি সবার বেগ। তো এটা ভরের উপর নির্ভর করে না? শুধু ভরের উপর নির্ভর করে না, এটাই কিন্তু ভুল ট্রিক্স। এইটাকে ট্রিক্স হিসেবে চালিয়ে তোমাদের 12টা বাজিয়ে দিচ্ছে টিচাররা। ভর বেগের উপর নির্ভর করে, ভর বেগের উপর দুইটা গুণ করে দেখতে হবে, তারপরে কথা বলা যাবে। কিন্তু এই অঙ্কে তাও বলা যাচ্ছে না। সবসময় কি মাইনাস ধরবে নাকি? আবার বলো কি বললা? সবসময় কি প্লাস মাইনাস ধরতেই হবে? প্লাস মাইনাস না ধরলে এগুলা ভেক্টর রাশি না। তুমি কি আমাকে বলবা যে বেগ কি ভেক্টর রাশি কিনা? আমাকে বলো এই সব সময় এই ইউ কি ভেক্টর রাশি কি না, সেটার উত্তর দাও।
অ্যান্সারটা কি? তাইলে তুমি কোনোদিনও প্লাস মাইনাস চিহ্ন ছাড়া অঙ্ক করতে পারবা না, সোজা কথা। সিম্পল। আমি তো বলছি দেখে প্লাস মাইনাস দিতে হবে তা না, এগুলা বইলা ভেক্টর সাইন কনভেনশন আসতেছে, আমার বলাতে কিছু আসে যায় না। তো দ্যাটস দ্য মেইন ট্রিক। তোমরা এই জিনিসটা জানতা না বলে আমি দেখাইলাম এই প্রবলেমটা। হ্যাঁ, প্রশ্ন করো ভাইয়া ট্রিক্সটা বলতে চালেন বলেন। ট্রিক্সটা বলছিলাম যদি এটা না থাকতো, এই বেগটা, নৌকার বেগটা না থাকলে ট্রিক অনুযায়ী বলা যেত এটা হবে না এটা হবে, এইটা হবে নাকি এটা হবে, মানে কে উইন করবে সেটা বলা যেত। তুমি চিন্তা করে দেখো, যদি এইটুকু 0 হয়ে যেত তখন আমরা বলতে পারতাম যে ভিবি আসলে সামথিং 100, উপরে আসতো 70 ইন্টু 15 মাইনাস, আর প্লাস আসতো 65 ইন্টু 20। এটা এই দুইটা গুণ করে দেখতা যে কোনটা বেশি আসে, তার দিকে চলে যাবে জিনিসটা। সরি, তার দিকে যায় কি না, তার উল্টা দিকে যাবে। হ্যাঁ, তোমরা এই দুটাকে গুণ করবা, যেটা বেশি আসবে তার উল্টা দিকে যাবে। এটাই হবে মেইন কনসেপ্ট, সিম্পল। ভাইয়া আবার আরেকটু বুঝে যেত ভাইয়া, এই যে হবে যে বললেন এটা আরেকটু বুঝে। এই যে এই দুটা গুণ করবা, যদি দেখো এখানে আসে 10 আর এখানে আসে গুণ করে 20, তাহলে এটার উল্টা দিকে যাবে। আর যদি এখানে 20 আসে এখানে 10 আসে, তাহলে বুঝতে হবে এটার উল্টা দিকে যাবে। যেটা বেশি হবে তার উল্টা দিকে যাবে, সোজা কথা। সেইখান থেকে ধাক্কাটা বেশি আসছে, মানে যার ভরবেগটা কম হবে তার দিকে যাবে। এক্স্যাক্টলি, সে থামাইতে পারে নাই নৌকাটাকে, রাইট। যার ভরবেগ কম হবে তার দিকে যাবে। ভাইয়া নৌকার উপর যদি একজন থাকে তখন কি হবে? থাকুক, সমস্যা তো কিছু নাই। তাইলে তো সব সময় জেনারেলি যদি নৌকার উপর একজন থাকে, যদি নৌকার উপর একজন থাকলে তো ভাই বিপরীত দিয়ে যাবে। অবশ্যই বিপরীতে যাবেন। সব সময় তো নৌকায় ওঠার সময় এই ঘটনাই ঘটে। তোমরা কি নৌকায় ওঠো নাই কেউ কখনো? এটা চিন্তার ব্যাপার। যাই হোক, ঢাকা শহরের বাচ্চারা তোমরা নৌকায় তো ওঠো নাই, ঠিকই আছে, বুঝছি, ঠিকই আছে। এই কথাও জিজ্ঞেস করলা তোমরা, একজন হলে তো নৌকা পিছনে যাবেই। কিন্তু সাবধান, এই ট্রিক্স কিন্তু এই নৌকা, চলমান নৌকার ক্ষেত্রে কিন্তু এই ট্রিক্স খাটবে না। চলমান নৌকার সামনে লাভ দিও না, নৌকা গায়ের উপর উঠে যাবে। তুমি যদি মনে করো যে ভাইয়া বলছে, আচ্ছা, অনেকে কিন্তু একদম মরে যাবা এই শর্টকাটের কারণে। অনেকে ভুলে যাবা যে এই বেগের কথা বলি নাই আমি, ঠিক আছে? এই বেগটা থাকলে কিন্তু শর্টকাট খাটবে না। তোমরা যদি মনে করো ওই বেগ আসছে তারপরে শর্টকাট অ্যাপ্লাই করো, বেগটা দেখি নাই। সাবধান, এই বেগটা দ্বারা। ভাই একটা কথা, হ্যাঁ, বলো ভাই। তখন আদি ব্যাগটা থাকবে না। হ্যাঁ, আদি ব্যাগটা না থাকলে কি ধরেন তখন আমরা লাভ দিব, তখন এখানে আদি ব্যাগ আছে। হ্যাঁ, আদি বেগ যখন থাকবে না তখন লাভ দিলে পিছনে যাবে, কিন্তু আদি বেগ থাকা অবস্থায় লাভ দিলে এই শর্টকাট খাটবে না। তখন তোমার এই ক্যালকুলেশনটা একটু কষ্ট করে নিতে হবে। আচ্ছা, জি ভাই, আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। সেকেন্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ কারে বলে? এই কয়েকটা টপিকে আজকে লাস্ট টপিক, কৌণিক সরণ কাকে বলে। আচ্ছা, লাস্ট টপিক মানে কি? আজকে কি পড়াবো নাকি আরো দেখি? তোমরা কয়জন আসো ছাত্র? 90 জন, 80-86 জন আছো। আচ্ছা, বেশি স্টুডেন্ট নাই, তারপর অনেকে আছো। পড়াচ্ছি, সমস্যা নাই, একটু পড়াই। আচ্ছা দেখো, এইখানে একটা বল ছিল, ঘুরে বলটা ওইখানে চলে গেছে, সুতাতে বাঁধা ছিল, বলটা ঘুরিয়ে ওইখানে পাঠাইছি। তাহলে কৌণিক ভাবে কতখানি সরণ হয়েছে? আমি যদি রৈখিক ভাবে বলি তাহলে এখান থেকে এই বরাবর ডিসপ্লেসমেন্ট বা সরণ হয়েছে, কিন্তু কৌণিক ভাবে যদি চিন্তা করি তাহলে এটা থিটা পরিমাণ কৌণিক ভাবে সরে গেছে। একটা জিনিসকে সেন্টার করে, এটাকে সেন্টার হিসেবে ধরে তুমি চিন্তা করতে পারো এটা কৌণিক ভাবে সামথিং থিটা কোণ, থিটা রেডিয়ান কোণে সরে গেছে। এইভাবে সরণ হিসাব করাটাকে বলতেছি আমরা কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা কি জিনিস? রৈখিক বেগ v = কি ছিল? s/t। কৌণিক বেগ, যেটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করব, সেটা সিম্পলি s এর পরিবর্তে আমি থিটা বসিয়ে দেব, আর টাইমটা থাকবে, মানে থিটা বাই টি হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি।
অ্যাঙ্গুলার ভেলোসিটিকে যদি আমি বলতে চাই, যদি ডিফাইন করতে চাই, ধরো একটা বল এখান থেকে ওইখানে চলে গেছে, সময় লাগছে টি। এখন আমি যেটা চাচ্ছি সেটা হলো থিটা কোণ যাইতে যদি টি সময় লাগে, তাহলে 1 সেকেন্ডে কত কৌণিক দূরত্ব যায়, সেটা হলো থিটা বাই টি। এটাকে বলা হচ্ছে কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটা দিক এইখানে এই দিকে হবে, কিন্তু দিকটা কেমনে বের করে সেটা দেখাচ্ছি চলো। অ্যাঙ্গুলার ভেলোসিটির দিক বের করার সিস্টেম হলো, যদি এখান থেকে এই দিকে বস্তুটা যায়, তার মানে হলো এই বরাবর এইভাবে ঘুরতেছে, এই বরাবর যদি ঘুরে তাহলে তার রৈখিক বেগটা গতিপথে স্পর্শক বরাবর এদিকে হচ্ছে। যারা এটা জানো না যে দ্বিমাত্রিক ক্ষেত্রে এরকম ভাবে কোনো কিছু চললে একটা বিন্দুতে বেগের দিক, রৈখিক বেগের দিক হয় তার স্পর্শক বরাবর, তারা নেক্সট শুক্রবারে আমার ক্লাসে প্রথম 10 মিনিটের মধ্যে এটা জানতে পারবা। সো এটা নিয়ে চিন্তা করতেছি না আমি। এখন আমি বলতে চাচ্ছি যে বস্তুটা এইভাবে ঘুরতেছে, এটা আসলে যদি এখানে ঘড়ি রাখো একটা, তাহলে এটা আসলে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। যদি এন্টি ক্লকওয়াইজ এভাবে ঘুরে, তাহলে তুমি যে রুলটা ব্যবহার করবা এটা হলো রাইট হ্যান্ড রুল, কৌণিক বেগের দিক বোঝার জন্য। যদি তুমি যদি এখানে একটা স্ক্রু রেখে দেখো, স্ক্রুটা যেদিকে বলটা ঘুরতেছে ওইদিকে ঘোরাবা স্ক্রুটাকে, স্ক্রুটা যদি দেখো খুলে আসে, এভাবে বের হয়ে আসতেছে, তাহলে উপরের দিকে ওমেগা মানে কৌণিক বেগ। আর যদি এমন হয় যে না, ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ ঘুরতেছে এবং ক্লকওয়াইজ তুমি এখানে একটা স্ক্রুকে ধরে ঘুরাইলা, তাহলে স্ক্রুটা নিচের দিকে গেঁথে যাবে। সোজা কথা, একটা স্ক্রু যদি তুমি এইভাবে ঘোরাও কি হবে একটু চিন্তা করে দেখো, স্ক্রুটা খুলে যাবে। আর একটা স্ক্রু যদি তুমি এইভাবে ঘোরাও ঘড়ি কাঁটার দিকে, তাহলে নিচের দিকে যাবে। সো তুমি যদি বলটাকে এই দিকে ঘোরাও, স্ক্রুটা যেদিকে যাবে ঠিক ওই দিকেই ওমেগার দিক হবে। আর যদি বলটাকে তুমি এটার উল্টা দিকে ঘোরাইতা, এমনি ঘোরাইতা, তাইলে স্ক্রুটা কোন দিকে যাইতো, এখানে একটা স্ক্রু ধরে চিন্তা করো, স্ক্রুটা নিচের দিকে গেঁথে যাইতো। ঘড়ি কাঁটার দিকে স্ক্রু ঘোরাইও, বা তোমার যে বাসায় অবশ্যই কারো ট্যাপ কল আছে, ট্যাপ কলের মাথাটা এটা চিন্তা করো, কলের মাথাটা যদি তুমি ঘড়ি কাঁটার দিকে ক্লকওয়াইজ ঘোরাও, দেখবা কলটা বন্ধ হচ্ছে, নিচের দিকে চলে যাবে বা ভেতর দিকে ঢুকে যাবে কলের এটা। সো এই দুইটা দ্বারা আমরা ওমেগা বের করব বা অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করব, সিম্পল ব্যাপার। সো এইখানে যদি ওমেগা বের করতে বলো, তাহলে এইভাবে হাত ধরে চিন্তা করো, এইদিকে ঘুরতেছে তো, তাহলে হাতটাকে এইদিকে এইভাবে ঘোরাও, ঘোরাইলে দেখবা স্ক্রুটা উপরের দিকে উঠে আসতেছে। যাদের স্ক্রু বিশিষ্ট কলম আছে তারা নিজের কলমটাকে এইভাবে ধরো, এইদিকে ঘোরাও, দেখবা এটা উপরে উঠে আসতেছে, তার মানে এই ক্ষেত্রে দিকটা হবে উপরের দিকে। আর যদি উল্টা দিকে ঘুরতো, এইদিকে ঘুরতো, তাহলে নিচের দিকে হতো। সো এটা হলো ওমেগার দিক বের করার নিয়ম। আমরা ওমেগার সাথে যদি বেগের তুলনা করে চিন্তা করো, তাহলে হ্যাঁ বলো ভাই, আপনি ওমেগার এটা কি নাম দিছিলেন বলে দিই? ওই যে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, কৌণিক বেগ, বাংলায় লেখো কৌণিক বেগ। রৈখিক বেগ s/t সরণের হার, আর কৌণিক বেগ হলো কৌণিক সরণের হার। দুটো জিনিস তুলনা করে চিন্তা করো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, আমরা বেগেও নরমালি দ্বিতীয় চ্যাপ্টারে কৌণিক বেগ পড়ি না, রৈখিক বেগ পড়ি, তারপরে বেগের পরে কি পড়ি, ত্বরণ পড়ি। এখানেও তাই পড়বো, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা বা কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ, এটা মরণ ভাইব না কিন্তু, ত্বরণ। আলফা, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা জিনিসটা কি? আমরা নরমালি এই টপিকগুলোতে থার্ড চ্যাপ্টারে না, সব নিউটনিয়ান বলবিদ্যারই এগুলা। নিউটনিয়ান মেকানিক্সেরই দুইটা অংশ প্রয়োগ করা যায়, রৈখিক জগতে এবং কৌণিক জগতে। আমি সব সময় দুইটা একসাথেই পড়ে ফেলি। এটা তুমি বলতে পারো থার্ড চ্যাপ্টারেরও ফোর্থ চ্যাপ্টারেরও, যে কোনো জায়গায় পড়া যায়। এখন বর্তমানে বইগুলাতে থার্ড চ্যাপ্টারে নিয়ে আসছে, ফোর্থ চ্যাপ্টারে নিয়ে আসছে জিনিসগুলাকে, টর্ক এবং এই জিনিসগুলাকে। যাই হোক, আমরা কৌণিক ত্বরণ বুঝতে চাচ্ছিলাম, সেটা রৈখিক ত্বরণের সাথে তুলনা করে বুঝবো, সমস্যার কিছু নাই। রৈখিক ত্বরণ আমরা এ কি বলি, v - u/t, 9 10-এ পড়ে আসছো। এটা দিয়ে আমরা আলফার সূত্র তৈরি করব। আলফা কি হবে? আলফা হবে শেষ কৌণিক বেগ মাইনাস আদি কৌণিক বেগ বাই টি, মানে শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ কৌণিক বেগ মাইনাস আদি কৌণিক বেগ ডিভাইডেড বাই টি। মানে কৌণিক বেগের পরিবর্তনের হার। ধরো এখান থেকে এখানে একটা বস্তু যাচ্ছে, আর কৌণিক বেগের পরিবর্তন এরকম হচ্ছে, টি সময়ে
কৌণিক বেগের যে চেঞ্জ সেটা এইটা ওমেগা মাইনাস ওমেগা নর হইল, তাইলে আলফার মান হবে ওমেগা মাইনাস ওমেগা নর বাই টি। কৌণিক বেগের পরিবর্তনের হার, সেটাকে বলবো কৌণিক ত্বরণ। এখন এটা দিক কিভাবে হবে? উপরে হইতে পারে, নিচে হইতে পারে। মানে কি একটু বুঝাই। দেখো, যদি তুমি ধরো এই বস্তুটাকে এইভাবে ঘোরাচ্ছ, এখানে আছে এখানে আছে এখানে আছে, এভাবে ঘুরতেছে, একটা কিছুকে বেঁধে ঘোরাচ্ছ। ঘোরানোর সময় যদি তুমি দেখো রোটেশনটা কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ আর ইনক্রিজ করতেছো, মানে তুমি ঘোরানোর সময় ভু 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 করে ঘোরাচ্ছ, জোরে জোরে ঘোরাচ্ছ, এইদিকে বেগ বাড়াচ্ছ, তার মানে কৌণিক বেগ এইদিকে বাড়তেছে। ওমেগা থেকে সামথিং ওমেগা নট থেকে ওমেগা হইছে, চেঞ্জ হয়ে এদিক বাড়তেছে। মনে করো এখানে 10 ছিল, 10 রেডিয়ান পার সেকেন্ড ছিল। রেডিয়ান হইলো থেটার ইউনিট, আর থেটা বাই টি মানে রেডিয়ান পার সেকেন্ড। এটা হলো কৌণিক বেগের একক হবে, বুঝতেই পারছো। 10 থেকে মনে করো 20 করছো রেডিয়ান পার সেকেন্ড, তাইলে কি হয়েছে? বাড়ছে না? কোন দিকে বাড়ছে? চেঞ্জটা কোন দিকে হয়েছে? উপরের দিকে। সো তুমি যদি এন্টি ক্লকওয়াইজ ঘোরানোর সময় একটু জোরে করে ঘোরাও, তাইলে ত্বরণ সৃষ্টি হবে, আর নাইলে হবেই না। ওমেগার মান তো ওমেগা মাইনাস ওমেগা নর বাই টি যদি বলি, যদি দুইটার পরিবর্তন না হয় তাহলে তো আলফা জিরো হবে। মানে সমকৌণিক বেগে ঘুরলে আলফা থাকবে না, আলফা শূন্য হয়ে যাবে বা কৌণিক ত্বরণ থাকবে না। কিন্তু যদি তুমি একটু জোরে ঘোরাও, মানে ওমেগা নট থেকে ওমেগা করো, চেঞ্জ করো টি সময়ের মধ্যে, তখন আলফা থাকবে, এবং যেদিকে ওমেগা সেদিকে আলফা হবে। এই কথাটা ভুল। আমি আগেও বলছি, যখন আমি বেগ আর ত্বরণ পড়াই তখন আমি এই কথাটা বারবার বলি, বেগের দিক আর ত্বরণের দিক একই দিকে না। আসল কথা হলো বেগের পরিবর্তনের দিকে ত্বরণের দিক। আর এইখানেও একই কথা বলবো, আলফার দিক আর ওমেগার দিক একই দিকে না। না বলতেছি কিন্তু আলফার দিক আসলে কৌণিক বেগের পরিবর্তন যেদিকে হবে সেই দিকে। তো কৌণিক বেগের পরিবর্তনটা কোন দিকে হচ্ছে? আগেও ওমেগা নট ছিল উপরের দিকে, এখনো ওমেগা আছে উপরের দিকে, মানে চেঞ্জটা আসলে বেসিক্যালি উপরের দিকে হয়েছে, পরিবর্তনের দিকটা উপরের দিকে আছে, তাই আলফার দিকটা হবে উপরের দিকে। কিন্তু পরের ছবিটা দেখো, এখানে রোটেশন রেট কাউন্টার ক্লকওয়াইজ আর কমতেছে, তার মানে এইভাবেই ঘোরাচ্ছ তুমি, আগে যেভাবে ঘোরাচ্ছিলা বস্তুটাকে সেইভাবেই ঘোরাচ্ছ, তার মানে ওমেগার দিকে কোনো চেঞ্জ নাই। ওমেগা বলো ওমেগা নর বলো, দুইটাই উপরের দিকে আছে। কিন্তু এইবার আগে ছিল 10, এখন হয়ে গেছে কইমা 4 রেডিয়ান পার সেকেন্ড, রেড পার সেকেন্ড। এই জায়গাটায় 10 থেকে 4 হওয়াতে আসলে পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? এই যে উপরের দিকে যে ওমেগাটা ছিল সেটা কমা শুরু হয়েছে। উপরের দিকে আগে ছিল 10, এখন কইমা সামথিং এখন আছে 4, তার মানে নিচের দিকে চেঞ্জটা হয়েছে। কৌণিক বেগের পরিবর্তন যেহেতু নিচের দিকে হয়েছে, তাই আলফার মান আলফা ফ্যাক্টরটা বা কৌণিক ত্বরণটা নিচের দিকে কাজ করবে। সো মনে রাখো, ওমেগার দিক বরাবরই সবসময় আলফা হবে না। যদি ওমেগার দিক যেদিকে আছে ওই দিক বরাবর ওমেগা বাড়তে থাকে, তাইলে ওই দিকে আলফা হবে। যদি ওই দিকে ওমেগা কমে যায়, তাইলে হুট করে দেখবা আলফার দিক চেঞ্জ হয়ে যাবে। আলফা আসলে ওমেগার সাথে রিলেটেড, কিন্তু সরাসরি একই দিকে না। ওমেগার চেঞ্জ কোন দিকে হচ্ছে, কোন দিকে ওমেগা কমতেছে বা বাড়তেছে, সেটার উপর ডিপেন্ড করতেছে আলফার দিকটা কোন দিকে হবে। শর্টকাট যদি বলো, তাইলে তুমি দেখবা যে কি দেখবা সেটা একটু বুঝিয়ে দিই। তাহলে তুমি এই জিনিসগুলো দেখবা। শর্টকাট যদি বলো, যে শর্টকাটে কেমনে বুঝবো ভাইয়া, একটা বলকে ঘোরাচ্ছ এই দিকে ঘোরাচ্ছ, তাইলে কি হবে চিন্তা করে দেখো, ওমেগাটা কোন দিকে হবে? এখানে স্ক্রু ধরলে যেটা বুঝতে পারতেছো, উপরের দিকে স্ক্রুটা যাবে, তার মানে ওমেগা উপরের দিকে আছে। এই অবস্থায় যদি ওমেগার থেকে ওমেগা নট থেকে ওমেগা করো, মানে চেঞ্জ করো ওমেগাটার, আর ওমেগাটা বাড়তে থাকে, তাইলে তুমি ধরে নিবা যে আলফার দিক আর ওমেগার দিক একই দিকে হবে। আর যদি তুমি একই রকম ভাবে ঘোরানোর সময় ওমেগাটা কমে আসে, তাইলে তুমি বুঝে নিবা যে আলফার দিকটা
আলফাটাকে হলুদ দিয়ে দেখাই, আলফার দিকটা এবার নিচের দিকে হবে। এরপর আরেকটু দেখতে যদি চাই, যদি এবার ক্লকওয়াইজ ঘোরাই, এই দিকে ঘোরান শুরু করি, তাহলে ওমেগা কোন দিকে যাবে? স্ক্রুটা নিচের দিকে যাবে। এইবার যদি ওমেগা নিচের দিকে বাড়াও, তাইলে ওই একই বুদ্ধি, বাড়াইলে ওমেগার দিকে আলফা থাকবে। আর যদি দেখো যে এটা কি হচ্ছে, সরি এইদিকে স্ক্রু ধরলে, স্ক্রুকে ঘোরাইলে নিচের দিকে নামবে, তার মানে ওমেগা নিচের দিকে আছে। কিন্তু নিচের দিকে হইলেও আমি ওমেগা কিছুক্ষণ পর কমে দিচ্ছি, এরকম ঘটনা ঘটলে আবারও আলফা উল্টা দিকে চলে আসবে। সো ওমেগার সাথে আলফার দিক সেম থাকবে যদি ওমেগা বাড়ে, আর ওমেগা যদি কমে তাহলে উল্টে দিবা। এটা হলো শর্টকাট, আলফা বোঝার শর্টকাট। আই থিঙ্ক তোমরা এতটুকু বুঝতে পারছো। আর সবাই নেক্সট ক্লাসে স্টাডি ভাইয়া? ম্যাটেরিয়াল হোমওয়ার্কটা নিয়ে নাও। বলো। এই ফ্যান যে ঘোরে তাহলে এর বেগটা কোন দিকে? হ্যাঁ, ফ্যান যে ঘুরে এটার বেগটা কোন দিকে, সেটা খুব ভালো একটা প্রশ্ন করেছো। তোমাকে একটু এটার একটু ইন ডেপথ কনসেপচুয়াল কিছু কথা বলে দেই। একটা প্রশ্ন আসছিল একটা বোর্ডে, ফ্যান ঘুরলে বাতাস লাগে কেন? ফ্যান একটু যদি মাথার উপরে তাকিয়ে দেখো তাহলে দেখবা ফ্যানটা আসলে সামথিং অলওয়েজ এইভাবেই ঘুরে। ফ্যান যদি এইদিকে তাকাও তাহলে ক্লকওয়াইজ ঘুরে। এর রিজনটা হলো, যদি আমি একটু, এটা হলো 2D ইমেজ, 3D তে যদি আঁকি, 3D ফ্যান যদি আঁকি এভাবে, তাইলে তুমি যদি চিন্তা করো তাহলে ফ্যানটা ঘুরে হলো এই দিক বরাবর। কেউ বন্ধ করে একটু দেখো, ফ্যানটা এই দিক বরাবরই মোটামুটি ঘোরার কথা, পাখার ওরিয়েন্টেশন চেঞ্জ না হইলে। এটার একটা রিজন হলো, যখন এভাবে ঘুরে তখন তুমি এখানে একটা স্ক্রু রেখে চিন্তা করো, এখানে একটা স্ক্রু রেখে চিন্তা করো, স্ক্রুটাকে যদি তুমি এইদিকে ঘোরাও কি হবে স্ক্রুটা? সরি আমি ভুল বলতেছি, এটা ঠিক বলতেছি না, এই দিকটা ভুল দেখাচ্ছি। কি ভাইয়া, ক্লকওয়াইজ ঘুরে তো। আমি আসলে এইখান থেকে যেটা দেখতেছি এখান থেকে তো দেখা যাবে না, আমি 2D আর 3D তে ভেজাল করতেছি। এন্টি ক্লকওয়াইজই ঘুরে, উপরের দিকে তাকালে এন্টি ক্লকওয়াইজই ঘুরে, কিন্তু এইখানে তাকাইলে ক্লকওয়াইজ দেখা যাবে, তাই না? উপর থেকে দেখলে এই ছবি, এই দিক থেকে তাকাইলে তো এইটাই দেখা যাবে। সবাই একটু চিন্তা করে দেখো কি বললাম, সোজা কথা। এই যে কি বলে, এটা এদিক আসতেছে ডান থেকে বামে, এটাও তো ডান থেকে বামে আসতেছে। তো এটাকে যেটা উপর থেকে ক্লকওয়াইজ যে জিনিসটা, নিচ থেকে দেখলে ওটা এন্টি ক্লকওয়াইজ মনে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো যে ক্লকওয়াইজ বলছো সেও সঠিক, আর আমি যেটা বলতেছি এটা সঠিক। এটা হলো নিচ থেকে উপরে তাকাইলে এই দিশা দেখা যাবে। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো স্ক্রুটা কোন দিকে ঘুরে সেটা বলো তো। স্ক্রুটা যদি আমি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ, স্ক্রুটা যদি এখানে দেই তাহলে স্ক্রুটা কোন দিকে ঘুরবে? উপরে এই স্ক্রুটা কোন দিকে ঘুরবে বলো তো? একটু সিম্পল করে সাইডে এঁকে বলতেছি, এই স্ক্রুটা এই দিকে ঘুরান দিলে কোন দিকে যাবে? নিচে না উপরে বলো? নিচের দিকে। গুড, ভেরি গুড, নিচে আসবে, ঠিকই বলেছে। তার মানে হলো ফ্যানটা ঘোরার কারণে যে ফোর্স সৃষ্টি হবে বা ওমেগা সৃষ্টি হবে সেটা কোন দিকে হবে? ওমেগাটা এই দিকে সৃষ্টি হবে। ওমেগার চেঞ্জ বা ত্বরণ কোন দিকে হবে? নিচের দিকেই হবে যদি ফ্যান বাড়ে আর কি ঘোরার সময়। আলফাটাও নিচের দিকে হবে। তার মানে আলফা থেকে যদি একটু চিন্তা করো, এফ ইজিক্যাল টু এম এ যদি একটু চিন্তা করো, তাহলে কৌণিক জগতে কৌণিক বল আছে যেটাকে বলা হয় বলের ভ্রামক বা টর্ক, আর কৌণিক ভাবে ভরও আছে সেটাকে বলা হয় আই বা মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা নেক্সট ক্লাসে পড়বো। সেটা দ্বারাই টর্কটা নিচে কাজ করে। তার মানে ঘূর্ণি বল বা ঘুরে ঘুরে যে বল সৃষ্টি হচ্ছে, ওমেগা নিচের দিকে হলে মাইনাস হবে, এই কথা কে বললো আবার? নিচের দিককে আমি প্লাস বা মাইনাস কিছু তো আপাতত ধরি নাই, তো প্লাস হবে না মাইনাস হবে এটা প্রশ্ন আসতেছে কোথা থেকে বললাম না ব্যাপারটা। ওমেগা উপরে প্লাস নিচে মাইনাস এরকম কিছু তো বলি নাই, দিকটা কোন দিকে হবে সেটা বলেছিলাম আর কি। তো ফ্যান ঘুরলে বাতাস লাগে কেন, এই প্রশ্নের উত্তর হলো ঘূর্ণি বল বা টর্ক নিচের দিকে কাজ করে, এই কারণে নিচে বাতাসটা চলে আসে।
বাতাসকে টর্ক নিজে বল প্রয়োগ করে। আর যে কৌণিক বল বেগ কোন দিকে হবে ফ্যানের সেটা বুঝতে চাচ্ছিল, সেটা এখন বুঝেই ফেলছো। তোমার গায়ে যে দিক থেকে বাতাস লাগতেছে ওইদিকে ওমেগা কাজ করতেছে। প্রশ্নটা করো আবার। হ্যালো, প্রশ্ন করো। ক্লাস শেষ, প্রশ্ন করতে পারো। আর ক্লাস শেষ মানে এই না যে তোমরা নেক্সট ক্লাসে কি কি করে আসবা সেটা একটু দেখিয়ে দিই, তারপর তোমার প্রশ্নে যাচ্ছি। যাদের প্রশ্ন আছে তারা থাকো, আমি অ্যান্সার করে দেবো। নেক্সট ক্লাসে যেটা তোমরা করে আসবা সেটা হলো, প্রথম কথা হলো এই অঙ্কটা করে আসবা, নিয়ে আসবা সবাই করে। তারপর দেখো আমি সব জায়গায় একটু একটু করে লিঙ্ক দিয়ে রাখছি। এই যে লিঙ্ক থেকে পড়ে 2 লাইন করে 2 থেকে 5 লাইনে সামারি করে নিয়ে আসবা। এই লিঙ্ক থেকে যা যা ভালো লাগে তোমার পড়তে সেই তথ্যগুলো নিবা। ইন্টারেস্টিং লিঙ্ক এগুলো খুব ভালো ভালো আর্টিকেল আছে, তোমরা একটু পড়ে 2 থেকে 4 লাইনের মতো লিখে নিয়ে আসবা। এরপরে এই যে রকেট সায়েন্সের উপরে এই যে এখানে আরো লিঙ্ক আছে, এই লিঙ্কগুলোতে ঢুকে ঢুকে তোমরা একটু পড়বা, চাপ দিলেই পিডিএফ এ চাপ দিলেই পড়ে ফেলতে পারবা। এই যে এখানেও লিঙ্ক আছে 2টা 3টা। এরপরে আরো একটা লিঙ্ক আছে, আমি দেখাই দিচ্ছি। আই থিংক অ্যাঙ্গুলার মোশনের লিঙ্কটা মনে হচ্ছে একদম লাস্টে আছে, এই যে এখানে আছে। এই লিঙ্কগুলা থেকে তোমরা 2 থেকে 4 লাইন, মিনিমাম 2 লাইন আর কি লিখবা। এতটুকুই হোমওয়ার্ক, আমি কখনো তোমাদের বেশি হোমওয়ার্ক জীবনও দেব না। আর এই স্টাডি ম্যাটেরিয়ালটা, স্লাইড বুকটা বা এই চ্যাপ্টার করতে যা যা লাগে সবকিছু কোথায় পাবা? স্টাডি থিয়েটারের ভিতরে নিউটনিয়ান মেকানিক্স নামের যে মডিউল ক্রিয়েট হবে, এখনো হয় নাই, সেটার মধ্যে পেয়ে যাবা। তোমরা studytheater.com এ ঢুকে এই জিনিসটা পারচেজ করতে পারবা। যারা গরিব আছো তারা এটা কিনবা না, তারা শুধু আমাকে ইমেল করে বলবা বা মাই স্টাডি ফ্রেন্ডে মেসেজ দিয়ে বলবা যে এই স্লাইডটা তোমাদের ফ্রি লাগবে, আমি তোমাদের এটা দিয়ে দেবো। বলো, প্রশ্নটা বুঝি নাই। ভাই আপনার শুক্রবারে ক্লাসগুলোর কোথায় পাবো? কি ক্লাসগুলোর লিংক? শুক্রবারে ক্লাসগুলোর লিংক। শুক্রবারের ক্লাসগুলোর লিংকও এটা স্টাডি থিয়েটারের এই ম্যাটেরিয়ালের সাথে পেয়ে যাবা। ম্যাটেরিয়ালের মধ্যে ফ্রি কোর্সগুলোর ভিডিও লিংকও দেওয়া আছে। এই কোথায় পাবা দেখিয়ে দিচ্ছি এখনই, দাঁড়াও। আমি একটু লাইভটা বন্ধ করে নিই।